আমার পিঠে তেল মালিশ করে দেওয়ার মতো কেউ নেই আজ। আমি ব্যথায় কাতরাচ্ছি, কারণ কিছুক্ষণ আগেই আমার উপর দিয়ে ঝড় গেছে। কারণ কি জানেন? এবার আমি পরীক্ষায় ফেল করছি। এই নিয়ে 3বার এসএসসি দিয়েছি, প্রতিবারই আমার উপর দিয়ে ঝড় যায়। এবার ঝড়টা যেমন আমার পিঠে গালে পড়ছে, তার থেকে বেশি পড়ছে আমার মনে। অন্যবারের মতো মার খেলে সান্ত্বনা দেওয়ার মতো নিধি থেকে এবার নিধিও নেই। আজ বাবার সাথে তাল মিলিয়ে নিধিও আমাকে কথা শুনিয়েছে অনেক। আমার মা তো কথাই বলে না আমার সাথে, বলে আমার মতো ছেলে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। চলো দেখে আসি কিছুক্ষণ আগে কি ঘটেছিল আমার সাথে। আজ আমার এইচএসসি রেজাল্ট দিয়েছে, কিন্তু হাতে 3 বিষয়ে ফেলের রেজাল্ট শিট। বাসায় যাওয়া যাবে না, এ নিয়ে 3বার ফেল করলাম। আমার সমবয়সীগুলাও আমার সিনিয়র, আর ছোট ভাইগুলো আজ ক্লাসমেট। আমার লজ্জা শরম একটু কম। পড়ালেখার প্রতি যেমন ছিলাম আমি খারাপ, খেলাধুলায় আমি ঠিক ততটাই ভালো। আমি একটা স্পোর্টিং ক্লাবে প্রতিদিন প্র্যাকটিস করি, এখানে সেখানে গিয়ে খেলাধুলা করি। বাসার সবাই বলে এই খেলাধুলা আমার লেখাপড়াটার 12টা বাজাইছে। নিধি আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে খেলাধুলায়। নিধি হলো আমার চাচাতো বোন, যে আমার থেকে 1 বছরের ছোট, কিন্তু সে এখন আমার সিনিয়র। আমি নিধিকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। আমিও জানি নিধিও আমাকে খুব ভালোবাসে, তাই তো সবসময় আমার বিপদে পাশে থেকেছে। যখন ক্রিকেট খেলে রাত করে বাসায় ফিরতাম, নিধি আসতে করে বাসার ঢোকার ব্যবস্থা করে দিত, আর খাবার দাবার আমার পড়ার টেবিলে দিয়ে দিত। সকালে যখন আব্বু আম্মু বলতো সারাত করেছিলাম, তখন নিধি বলে দিত রুমে ছিল। কিন্তু আজ যখন ফেল করে বাসায় ঢুকলাম রাত 11টায়, ভেবেছিলাম সবাই ঘুমিয়ে থাকবে, কিন্তু না, সবাই অতি আগ্রহ জেগে আছে আমার মুখ থেকে রেজাল্ট জানার জন্য। আমি ভালো করে জানি বাসার সবাই জেনে গেছে আমি ফেল করেছি। কি রে, রেজাল্ট কি? আব্বু, ফেল। কিছু বলার চান্স নাই এসেই ঠাস ঠাস আমি গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়েছি। তোর লজ্জা করে না? তোর ছোট নিধি তোর থেকে সিনিয়র হয়ে গেছে, আর কত ভালো ভালো রেজাল্ট করে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে পানিও পড়ছে না। মনে হচ্ছে খুব পরিচিত ঘটনা হচ্ছে। অনেক সময় তো নিধি এসে বলতো এবার থেকে আসতে ভালো করে লেখাপড়া করবে, ছেড়ে দেন বড়ব্বু। কিন্তু আজও দেখি নিধির মুখ কালো হয়ে আছে। মনে হয় মনে মনে বলছে আজ আমাকে অনেক মারা উচিত। এই খেলাধুলাই তোর লেখাপড়া নষ্ট করেছে, আজ থেকে তোর খেলা বন্ধ। বলেই আব্বু আমার স্বাদের ব্যাট ভাঙতে শুরু করছে। আব্বু, তুমি আমাকে যা ইচ্ছে করো, আমার ব্যাটটাকে ভেঙো না। আব্বুর কাছ থেকে ব্যাগটা কিনে নিতে গেলাম, কিন্তু আব্বু আমাকে ব্যাট আনতে যাওয়াতে পুরো তোরা ব্যাট দিয়েই পিটিয়েছে। আমার মুখে কথা বলা বন্ধ হয়ে গেছে, কান্না করার শক্তি পাচ্ছিলাম না। আব্বু আদেশ করছে নিধিকে যেন আপু বলে রাখি। আজ আমার কিচ্ছু বলার ভাষা নেই। সারাদিন খাওয়া দাওয়া নেই, ঘরে খাওয়া দাওয়া বন্ধ বলে গেছে। পেটের ক্ষুধায় পেটে উদুর দৌড়াচ্ছে, তার উপরেই মায়ের। কোনো রকমের রুমে গেলাম, শরীরের ব্যথায় শুয়ে থাকতে পারছি। কখন ঘুমিয়ে গেছি মনে নাই। মাঝরাতে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখি নিধি তেল মালিশ করছে। নিধির চোখে পানি। নিধি তুই এখানে? নিধিকে বললাম। আপনি করে বলবি, আর আপু বলে ডাকবি। কি নিধি নিধি করছিস? বলবি নিধি আপু। নিধি কি সত্যি রাগ করে আছে? না, আমার কাছে কেন হয়েছে? সেটা তো আব্বু রাগের জন্য বলেছে। হুম, বলছে। তোর লজ্জা করে না? বারবার পরীক্ষায় ফেল করস। নিধি, তুই কি রেগে আছিস? আগে তো তুমি করে বলতে, আজ তুই তো বাড়ি করছিস, আমাকে আপু বলে ডাকতে বলছিস। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? বললাম না নিধি আমাকে খুব ভালোবাসে। না রে পাগলি, তুই আসিস তো আমার পাশে, সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি বারবার কেন ফেল করো? এবার থেকে ভালো করে পড়বা, কথা দাও। নিধি আমার হাত তার হাতে রেখে বলল, নিধি আমি আর পড়ালেখা করবো না রে, আমাকে দিয়ে হবে না। কি বললি? তাহলে সারা জীবন বড় আপু বলে ডাকতে হবে, আর আমি তোর সাথে কথা বলবো না। নিধি কেটে যাওয়া অংশে তেল দিচ্ছিল, তবে একটু জোরে চাপ পড়ছে। ও মা গো! নিধি, তুই কি আমাকে মারতে আসছিস? কি? আমি আসলাম তোমার সেবা করতে, আর তুমি বলো মারতে আসছি? নিধি চলে যাচ্ছে রাগ করে। নিধি পেটে খুব ক্ষুধা, সারাদিন কিছু খায়নি, ব্যবস্থা করে দিতে পারবি প্লিজ? আগে বলবে তো। তুমি উঠে বসো, আমি খাবার নিয়ে আসি। নিধি খাবার আনার জন্য গেল। আসলে নিধি মেয়েটা সব সময় আমার পাশে থেকেছে, আর যদি নিধি না আসতো পেটের ক্ষুধায় মরে যেতাম। আর বাসায় সবাই চায় আমার মতো অপদার্থ মরে যাক। নিধি খাবার নিয়ে আসছে, ধন্যবাদ নিধি। নিধির দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম। হুম, হয়েছে, এই নাও। প্লেটটা আমার হাতে দিয়ে বলল আমি খেতে যাব, কিন্তু আমার ডান হাতে খুব ব্যথা করছে। আবু ব্যাট দিয়ে যে আঘাত করছে, হাত ফুলে আছে।
আমি খেতে পারছিলাম না, নিজের দিকে অসহায়ের মতো তাকিয়েছি। দাও, আমিই খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মেয়েটা এত ভালোবাসে কেন আমাকে, আর এত বেশি বুঝেই বা কি করে? নিধি আমাকে খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছি আর নিধির দিকে তাকিয়ে আছি। এই মেয়ে যার বউ হবে সে ছেলের জীবন ধন্য, বউ তো আমারই হবে। কিন্তু নিধি তো ভাই হিসেবে ওইসব করতে পারে, তাহলে কি না বলা কথাটা বলে দেবো? খাওয়া শেষ। নিধি, তুই ছাড়া কেউ আমাকে ভালোবাসে না জানিস। তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমার উপর সবার রাগ রয়েছে। ভালো হয়ে যাও, সবাই ভালোবাসবে। তুই তো ওই খারাপটাকেই ভালোবাসিস। হুম, হয়েছে। ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। নিধি রুমের লাইট অফ করে চলে গেল। ঘুমিয়ে পড়লাম। খাওয়া শেষ করে সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না, শরীরের ব্যথায়। সকাল প্রায় 10টা, কোনোরকম উঠে দাঁড়িয়েছি, পায়েও খুব ব্যথা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আসি। আজকেও আসছে না, নিধিও না। মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কাল রাতে মায়ের চোটে মোবাইলটা কই পড়ে গেছে কে জানে। নিধিকে ডাক দিই। নিধি, ও নিধি, ওই তো আমার মোবাইলটা কোথায় রেখেছিস? রুম থেকে চিল্লাইয়ে বললাম। ওই অপদার্থ, তুই কাকে তুই তুকারি করছিস? নিধি তোর সিনিয়র, আপু বলে ডাকবি, নয়তো এই বাসা থেকে বের করে দিব। আম্মু তুমিও, তুমি বলো, সবাইকে দিয়ে কি সব কাজ হয়? কি হয় না, চাইলেই সব পারা যায়। দিদি আমার থেকে ছোট, আমি ফেল না করলে তো 1 ক্লাস উপরে থাকতাম। লজ্জা করে না তোর? এই নিয়ে 3বার ফেল করছস বলতে? আম্মু, আমি ক্রিকেটার হতে চাই, এটা আমি খুব ভালো করতে পারি। বাধা দিছে কে? কিন্তু লেখাপড়া সবার আগে। কিন্তু মন তো বসে না। শোন আসিফ, তোর জন্য তোর বাবা আমাকে অনেক কথা শোনাচ্ছে। আমি শেষবারের মতো সুযোগ নিয়ে এসেছি, আর আমি কথা দিয়েছি তুই অনেক ভালো কিছু করবি। আম্মুর কথা শুনে নিজেকে অপরাধী মনে হলো। আম্মু কেন আমার জন্য কথা শুনবে? আচ্ছা আম্মু, নিধিকে দেখেছো? নিধি কলেজে গেছে। আম্মু চলে গেল। নিধি এবার ইন্টার 2য় বর্ষে। নিধি লেখাপড়ায় খুব ভালো, আর দেখতে পরীর নাকান। কিন্তু নিধি সাজে না, কোনো কারণ ছাড়া। এমনিতেই নিধিকে যেই দেখে সেই পছন্দ করে ফেলে, আর সেজেগুজে আসলে তো চোখ নামানো যায় না। নিধি খুব ভালো গান গায়, যার গানে বাসার সবাই মুগ্ধ। আমাদের পরিবারে চাচা, আব্বু, আম্মু সবাই নিধিকে খুব পছন্দ করে। নিধি হলো সকলের চোখের মণি, আর আমি হলাম সবার চোখের বিষ। আসলে প্রথমবার যখন ফেল করি সবাই বলেছে ব্যাপার না, পরের বার ভালো হবে। লাস্ট 2 বছর আমার জীবন উঠতে বসতে শুধু অপমানিত হতে হয়েছে। নিধির আম্মু মারা গেছে সেই ছোটবেলায়, যখন নিধি ক্লাস 5-এ পড়ে। আর নিধির আব্বু ব্যবসার কাজে দেশের বাইরেই থাকতে হয়, তাই নিধি আমাদের সাথেই থাকে। আম্মু নিধিকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো। নিধি আম্মুকে বড় আম্মু বলেই ডাকে। আমাকেও আমার আম্মু আব্বু এতটা ভালোবাসে না যতটা নিধিকে বাসে। কিন্তু আমার হিংসা হয় না, কারণ নিধিও যে আমাকে খুব ভালোবাসে, আর আমিও। বাসার পরিবেশটা খুব ঠান্ডা হয়ে আছে। আম্মু রুমে খাবার দিয়ে গেছে। খেয়ে ঘুমিয়ে রইলাম কিছুক্ষণ। নিজের মধ্যে কেমন রাগ চলে এসেছে। তবে ভালো করে লেখাপড়া করব। সোজা গিয়ে আব্বুকে বললাম, আব্বু, আপনি আপনার এই অপদার্থ ছেলেকে আরেকবার সুযোগ দিয়ে দেখেন, সে অনেক ভালো করে লেখাপড়া করবে। নিজের মধ্যে এই রাগটা ধরে রাখিস বাবা। আব্বু আমার কথা শুনে মুচকি হেসে বলল। আব্বুর কথা শুনে মন ভালো হয়ে গেছে। নিজে দেখি খুব রাগী চেহারা নিয়ে বাসায় ঢুকছে। সোজা গিয়ে নিজে তুলি, আমিও পিছু নিলাম। নিজে লেগে আছিস কেন, কি হয়েছে? কিছু না। আমি খুব বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তোর কি টাকা হারিয়ে গেছে? নিজের প্রায় সময় টাকা হারিয়ে যায়, মানে আমি চুরি করি। নিজে ভালো করে জানে এই কাজ আমার। তাই আব্বুর কাছে এসেই নালিশ করবে আর আমার সাথে রাগারাগি। কিন্তু আজ তো টাকা নেই না, আব্বুর কাছেও কিছু বলেনি, তাহলে কি অন্য ব্যাপার? আমাদের এলাকার গুন্ডা ছেলেটা আছে না, রাসেল, এই গুন্ডা আমাকে উল্টোপাল্টা কথা বলেছে। নিধির কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তুই বজ একটু। আমি খোঁড়াতে খোঁড়াতে রাসেলের কাছে গিয়ে দেখি বাইকে বসেছি। বন্ধু বান্ধব সবগুলো নিয়ে গেছি, গিয়ে কোনো কথা নাই। যতক্ষণ মন চায় উড়ে ধরা পেটাইছি। রাসেলের বাপে পুলিশ, তাই তার পাখা গজাইছে। রাস্তায় বসে মেয়েদের টিস করে। আজ নিধিকে করছে। রাসেলকে ধরে বেঁধে বাসার সামনে নিয়ে আসলাম। নিধি, এদিকে আয়। নিধিকে ডেকে নিয়ে আনলাম। মাপচা, বল আর কখনো এমন করবি না। রাসেলকে তার চুলে ধরে বললাম, মাফ করে দেন, আর হবে না। শুধু নিধি না, কাউকেই টিস করবি না, যা শালা। ছেড়ে দিচ্ছি। রাসেল দৌড়ে পালাচ্ছে। আবু এসে আমাকে কচিয়ে চর মেরে দিল। তুই মারপিট করেছিস? তুই না বলেছিলি ভালো হয়ে যাবি? আব্বু, এই ছেলেটা নিধির সাথে বেয়াদবি করছে, বাজে কথা বলেছে। বাজে কথা বললে ওই ছেলের বাপ মাকে বলতি, পুলিশকে বলতি, বিচার হতো। তাই বলে মারপিট করবি? আব্বু, এই ছেলে শুধু নিধিকে না, এলাকার সব মেয়েদের বিরক্ত করে। এই ছেলের বাপ পুলিশ, তাই যা ইচ্ছে করে বেড়ায়, কেউ কিছু বলারও সাহস পায় না। এই ছেলে যে মেয়েদের বিরক্ত করে তোর কাছে কোনো প্রমাণ আছে? এখন যদি পুলিশ নিয়ে আসে?
আব্বু কথাটা বলতে দেরি রাসেল তার বাপকে নিয়ে হাজির। আমার ছেলেকে মেরেছে কে? আঙ্কেল, আমরা সবাই মেরেছি। কেন মেরেছো? রাসেল যেমন খারাপ তার আব্বু তেমনই ভালো। এলাকার সবাই জানে আঙ্কেল হলো এলাকার সৎ পুলিশ অফিসার, কিন্তু নিজের ছেলেটা যে এতটা খারাপ হয়ে গেছে নিজেও জানি না। কারণ রাসেলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ কিছু বলেনি, কিন্তু আজ যখন নিধির সাথে করছে আমি এটা স্যার কোনো মতেই দিতে পারি না। আঙ্কেল, আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে, বাজে কথা বলে। না আব্বু, আমি এমন করিনি। আঙ্কেল, আপনি প্রমাণ চান তো প্রমাণ দেখাতে পারি। কি প্রমাণ? এই যে নিধি, আমার চাচাতো বোন, কলেজ থেকে বাসায় ফিরছিল, আপনার ছেলে বাজে কথা বলেছে। কে নিধি বল। নিধিকে বলতে বললাম। নিধি প্রথম থেকে সব খুলে বলছে, আর কয়েকটা মেয়েও এসেছে, ওরাও রাসেলের বিরুদ্ধে বলেছে। তুমি আমার ছেলের আসল রূপ ধরিয়ে দিয়েছো। পুলিশ আঙ্কেল আমার কাঁধে হাত রেখেই বলল, আঙ্কেল আমিও সরি, আমার আসলে আপনাকে প্রথমে জানানো উচিত ছিল। আমার ছেলে বলে বলছি না, যাকে দেখবা মেয়েদের বিরক্ত করছে সোজা থানায় নিয়ে আসবা। আঙ্কেল মানুষটা আসলেই অনেক ভালো। রাসেলকে নিয়ে চলে গেল। আব্বু কিছু না বলে বাসার ভেতরে ঢুকে গেছে, যে যার মতো চলে যেতে লাগলো। আমিও রুমে গিয়ে গায়ে লিয়ে বসে আছি। নিধি রুমে আসলো। কে বলেছিল মারামারি করতে? তোকে বাজে কথা বলছি এমনি ছেড়ে দেবো নাকি? পুলিশ আঙ্কেল ভালো দেখেই ঝামেলা বাঁধে নেই, নয়তো তোমাকে জেলে যেতে হতো। তোর জন্য জেলে যেতেও রাজি আছি। কেন? আমি তোমার কে হই? তুই আমার, আমি তোর যা তুইও আমার তাই। তোর তো শুনে নিধি খুশি হয়নি বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমার বড় ভাই? নিধির মুখে কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। মোবাইলটা দেখছিস আমার? নিধিকে উদ্দেশ্য করে বললাম, আমার রুমেই আছে, দিয়ে যেতে মনে ছিল না। আচ্ছা দিয়ে যা। নিধি মোবাইল নিয়ে আসতে গেছে। এই নাও। আমি মোবাইলটা নিয়ে ভালোবাসার গল্প আইডিতে লগ ইন করলাম। লগ ইন করে দেখি নতুন আইডি, হাজারের মতো রিকোয়েস্ট ঝুলে আছে। আমার আইডিটা গল্পের আইডি, যারা গল্প করতে ভালোবাসে তাদেরই বন্ধু বানাই। আর গল্পের জন্য রিকোয়েস্ট দিচ্ছে কিনা তার জন্য সবাইকে নক করার জন্য বলেছি, নয়তো শুধু শুধু ফ্রেন্ড বানিয়ে লাভ নাই। অনেকেই নক করে রাখছে, তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। দিদি একটা কথা বলবি? বলো। তুই আমার এত খেয়াল রাখিস কেন, আর এত ভালো কেন বাসিস? এটা তো আমার ব্যাপার, তোমার ইচ্ছে হলে তুমিও ভালোবাসো। আর ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকেই। আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা যা, আমি ঘুমাবো। দিদি কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আবার গল্প লেখা শুরু করে দিয়েছি। আইডিটা সিক্রেট, তাই নিধি যায় না। এই আইডিতে নিধিকে নিয়ে গল্প লিখে যাচ্ছি। রাত তখন 9টা হবে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ নিধির মেসেজ আমার নতুন আইডিতে। গল্পটা কেমন, পরিচিত মনে হচ্ছে? এই রে, ধরা পড়ে গেলাম না তো। গল্প মানুষের জীবন থেকে নেওয়া, মিলে যেতেই পারে। না না, গল্পের সাথে মেয়েটার আমার চরিত্রের সাথে মিলে যাচ্ছে, আবার নামটাও। নিধি ধরা তো পড়েই গেছে, সিন করে রিপ্লাই দিচ্ছি না। আবার ছেলেটাকেও খুব পরিচিত মনে হচ্ছে, এটা আসিফের চরিত্র। গল্পটা আমার বন্ধুকে নিয়ে লেখলা। মনে হয় কাজ হয়েছে, এবার চিনতে সমস্যা হবে। ও, নিধি আমার রুমে আসার আগে আইডিটা লগ আউট করে অন্য আইডি লগ ইন করে ফেলেছি। তোমার মোবাইলটা দাও তো। নিধি আমার মোবাইল যাচ্ছে কেন হঠাৎ, যেন কিছুই জানি না। দাও, কাজ আছে। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখে ফেরত দিয়ে দিল। কি হয়েছে? এই গল্পটা পড়ো তো, দেখো তোমাকে আমাকে নিয়ে কি সব লিখেছে। আমার আইডি আমাকে দেখালো। তাই তো, কে এটা, তুই চিনিস? কিছুক্ষণ পরে বললাম, না। ও আচ্ছা, কথা বলে দেখ পরিচয় পাস কিনা। নিধি চলে গেল, আমি আর লগ ইন হয়নি। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। বাসার সবাই তো অবাক, যে ছেলে 10টার আগে ওঠে না সে ফজর নামাজ পড়তে গেছে। আজ দেখি সবাই আমাকে ভালোবাসতে শুরু করছে। এলাকার মুরব্বীরাও, যারা আমাকে ফেল নিয়ে অপমান করতো, তাদের ছেলেরা এটা করছে ওটা করছে, আমার সামনে পড়লেই বলতো। চলে নাস্তা করে বসে বসে ফ্রি ফায়ার খেলছি, হঠাৎ নীল ডাক। ভাইয়া চলো, কিছু কেনাকাটা আছে। যাবো না। এটা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। কেন যাবে না? তোর সাথে গেলে সবাই আমাকে রাগাবে, বলবে আপুর সাথে কোথায় যাচ্ছিস। সেটা আমি দেখে নিব, চলো। দিদি আমার হাত ধরে টেনে নিয়ে গেল। কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। এবার খুব ভালো করে লেখাপড়া করতে থাকি। দিদি আমাকে সব কিছুতেই হেল্প করে যাচ্ছে। আমার পরিবর্তন দেখে সবাই খুশি। এদিক দিয়ে ক্রিকেট খেলাটা দিন দিন কমে যাচ্ছে। আমার একার না, সবার খুশির জন্য লেখাপড়া করছি। পরীক্ষা দিয়ে যে সময়টা ফ্রি পেয়েছি, আবার স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। বলতে পারেন ক্রিকেট খেলাই আমার লাইফ। এখন আর কেউ বাধা দিচ্ছে না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। দিদি এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছে। আজ আমার রেজাল্ট দেবে, কিছুটা ভয় আছে।
এবার ফেল করলে 4বার আর মুখ দেখানো যাবে না। অন্যবারের মতো বাসা থেকে বের হয়ে আসি, ঘুমিয়ে আসি। নিধি এসে, আসিফ ভাই তুই জিপিএ 5 পাইছো? নিধি আমাকে জোরে ধরে, এই ছাড় কি করছিস, কি হচ্ছে, চিল্লাস কেন? নিধিকে সরিয়ে নিয়ে ভ্যাবাচাকা হয়ে বসে বললাম, ভাইয়া তুমি পাস করছো, তাও খুব ভালো করে। নিধি খুশিতে আত্মহারা বলল, 4বার পরীক্ষা দিয়ে পাশ করছি। ওকে, বাচ্চা পোলা পাই না, 4বার পরীক্ষা দেওয়া লাগে না। আসলে এতবার পরীক্ষা দিয়ে পাশ করছি, তাই মনে তেমন আনন্দ খুঁজে পাচ্ছি না, তবে একটু অন্যরকম লাগছে। আমি কলেজে উঠতে পারছি অবশেষে। বড় অপু কিন্তু বেশ খুশি আজ। ভালো, তুই কেমন খুশি? আমি তো সবচেয়ে বেশি খুশি। খুশি হলে কি দিবি, দিয়ে যা। নিধি হঠাৎ আমার মুখের কাছে নিধির মুখ নিয়ে এসেছে। কি করছিস নিধি? তোমার উপহার দিচ্ছি। আমার গালে ছোট একটা কিস করে পালাই গেছে। দেখি হলো, নিধির এমন ব্যবহারে অবাক করে দিল। আব্বু আমাকে শহরে পাঠিয়ে দেবে ঠিক করছে। শহরে মামার ওখানে থাকবে। শহরে একটা কলেজে ভর্তি হলাম, যেটা মামার বাসা থেকে যেতে মাত্র 5 মিনিট লাগে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, শহরে চলে যাব। সুনিধির মুখটা কালো করে আছে, মনটা ভালো নেই হয়তো। আমাকে দেখলে জোর করে হাসে ঠিকই, কিন্তু মনে যে কষ্ট সেটা ভালো করেই বুঝতে পারছি। আমারও খুব খারাপ লাগছে নিধির জন্য, কিন্তু এলাকাতে থাকা সম্ভব না। 4 মাস পাস, এলাকার সবাই জানে। তাই আমার ইচ্ছে ছিল শহরে যাওয়াতে। এখনই রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। নিধিকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে ছাদে গেলাম। নিধি ছাদের এক কোণে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে, বারবার চোখ মুছছে। তাহলে কি নিধি কান্না করছে? নিধি ভাইয়া বলো। চোখের পানি লুকানোর চেষ্টা করলো। কাঁদছিস কেন পাগলি? শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? নিধি কান্না সরে বলল, না রে পাগলি, তোকে কখনো ভোলা যাবে? তুই তো আমার রক্তের সাথে মিশে গেছিস। আমার চোখও ভিজে গেছে প্রায়। তুমি আমাকে ফোন দিবা, মেসেজ করবা। আমাকে জোরে ধরে বলল, দিব। তোর রেজাল্ট কেমন হয়েছে জানাস কিন্তু। নিধিকে ছেড়ে নিচে চলে আসছি, নিধিও আসছে। নিজের খেয়াল রাখো। তুইও রাখিস। আম্মু আব্বুকে সালাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে বসে আছি, বাসের সিটটা খালি পড়ে আছে। আর মনে নিধিকে ভাবছি, নিধির ভালোবাসা খুব মনে পড়ছে। হঠাৎ করে কোথা থেকে যেন 3-4টা মেয়ে বাসে এসে পড়লো। বাসে 3টা সিট ফাঁকা ছিল, আমার পাশেরটা আর পেছনে 2টা। পেছনে 2জন আমার পাশে, একজন বসে পড়ছে। মেয়েগুলোর মধ্যে যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, সেই মেয়েটাই পাশে বসেছিল। দেখে বোঝা যাচ্ছে খুব স্মার্ট। তাদের বক বকানিতে চলছে গাড়ি। যত এগোচ্ছে ঢাকার দিকে, তাদের বক বকানের পরিমাণও বেড়ে চলছে। আমি নিতর হয়ে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছি। হঠাৎ হেডফোনটা কে যেন খুলে ফেলছে। এত পাশের স্মার্ট মেয়েটা। কি ব্যাপার, তোমাকে কখন থেকে ডাকছে, তুমি শুনছো না কেন? আমি কিছু না বলে আবার কানে হেডফোন গুঁজে দিলাম। এবার দেখি রেগে মেগে হেডফোনটা আবার খুলে ফেলছে। আমি দেখতে পুরো কিউটের ডিব্বা, শুধু লেখাপড়ার জন্য পিছিয়ে। এলাকায় যতটা প্রেম করছি, পরে দেখা গেছে প্রেমিকা আমার সিনিয়র। ভাব দেখাচ্ছ খুব। ভাব দেখাবো কেন? আর আপনি আমাকে তুমি তুমি করছেন কেন? অপরিচিত লোকদের সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না? তাহলে এত ডাকছে কিন্তু কোনো রেসপন্স করছো না কেন? যে মেয়ে অপরিচিত কারোর সাথে কীভাবে কথা বলতে হয় তাও জানে না, তার সাথে কিসের কথা? চিনে না, জানে না, তুমি তুমি করছে। সরি, আপনি কোথায় যাচ্ছেন? মেয়েটা নিজের ভুল বুঝতে পারছি। বলার আর প্রয়োজন মনে করি না। আমাকে এই গান শুনতে দেন। কানে হেডফোন লাগিয়ে নিলাম। শুনছি শহরের মেয়েরা ধান্দাবাজ হয়। এই, আপনার সমস্যা কি? মেয়েটা আবার হেডফোন খুলে বলল, আপনার সমস্যা কি? জীবনে কখনো এমন কিউট ছেলে দেখেন নাই? শুধু শুধু বিরক্ত করছেন কেন? রেগে মেগে বললাম, আমি চাই না শহরের মেয়েদের পাল্লায় পড়তে। কি এত বড় কথা? তোর কপাল ভালো, মায়েশা তোর সাথে কথা বলতে চেয়েছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, তাহলে মেয়েটার নাম মাইশা? আমার পাশে বসা মেয়েটা মানে মাইশার মুখ লাল হয়ে গেছে আমরা অপমানের কারণে। কেন? আমরা ছেলেরা যখন কোনো মেয়েদের কোনো কিছু জিজ্ঞেস করতে চাই, কতটা ভালো খারাপ না জেনেই আপনারা মেয়েরা বিরক্ত হতে পারলে আমি কেন পারবো না? নাকি আমার মতো সুন্দর ছেলে দেখে নাই কখনো? পেছনে থাকা মেয়েটাকে বললাম, চুপ করেন প্লিজ। জায়গা মতোই লাগছে। বাসের সব লোক চেয়ে আছে, আমি তো চুপ করে আছি। আপনারাই তো কথা বলতে আসছেন। আমি তো ঝগড়াটে না, কিন্তু আজ কেন জানি এমন করছি, নিজেও জানি না। তুই চুপ করবি? মুখে যা আসছে বলে যাচ্ছিস। চিনিস আমি কে, কি করতে পারি আমি তোর? মাইশা রাগ নিয়ে বলল, আপনাকে চেনার দরকার মনে করি না। এসব লুচ্চামি সারেন, লোকে খারাপ বলবে। মাইশার চেহারা দেখার মতো হয়েছে। কি বললি? মেয়েটা আমাকে চর মেরে দিল। আপনি আমার গায়ে হাত তুলছেন কোন সাহসে? গাড়িতে কি কোনো সাহসী পুরুষ নাই আমার মতো অসহায় এই ডাইনের হাত থেকে রক্ষা করবে? একটু জোরেই বললাম। এমনি চরের পর আমাদের কাহিনী দেখে যাচ্ছে সবাই, কিন্তু কেউ কিছু বলছে না। তোর সাথে ভালো ব্যবহার করছি, ভালো লাগে নাই তোর? হ্যাঁ,
এবার দেখবি মাইশা কি জিনিস। আগে ঢাকা চল। মেয়েটা আমাকে ছেড়ে দিচ্ছে। কি, আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবেন, তারপর উল্টাপাল্টা কাজ করবেন? বাসায় বাপ ভাই থাকলে হয়তো এমন চিন্তা করতে পারতেন না। আমি খুব অতিরিক্ত বলে যাচ্ছি। মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, কথায় ছুরি মারতে হবে। তুই তো দেখি যা ইচ্ছে বলে যাচ্ছিস, একটু পর চিন্তাও করতে পারবি না তোর সাথে কি কি হতে যাচ্ছে। মাইশা রেগে মেয়েকে বলল, আপনাকে লজ্জা করে না এইসব বলতে? কিসব বলছি সব টের পাবি। মাইশা মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন আসতে বললো, তো একটা মেয়ে কণ্ঠ শোনা গেল। আমি এসব ভয় করি না, বাস থামলেই ভাগমো। আর আজ যেই ডোজ দিছি কয়েক মাস ভুলতে পারবো না। গাড়ি থেমে গেছে, কিন্তু নামতে পারছে না। মেয়েগুলো আমাকে যেতে দিচ্ছে না। কি আর করার, যা হবার হবে। মামাতো বোন নীলাপু আমাকে নিতে আসবে বলেছিল। ফোন দেই। হ্যালো আপু, কই তুমি? কয়েকটা মেয়ে আমাকে বাসের ভিতর আটকে রেখেছে, আবার কাকে যেন আসতে বলছে। কথা শেষ হওয়ার আগেই মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। বাসে আরও 5-4 জন ডানা কাটা পড়ে উঠছে, কিন্তু সবার হাতে লাঠি। এবার তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। আপু, আমি সরি, বুঝতে পারি নাই। আপনি এত বড় গুন্ডা, আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি এত খারাপ টাইপের মেয়ে। দেখতে পুরো হুড়পড়ি। যদি জানতাম আপনি গুন্ডা তাহলে এমন করতাম না, সত্যি। ওই শালারে হিট কর। মাইশা, মানে যার জন্য এত ঝামেলা, আমাকে মারতে যাবে এমন সময় নীলাপুর এন্ট্রি করছে। এই দাঁড়া। দৌড়ে এসে মেয়েগুলোরে সরিয়ে দিয়ে দিয়েছে। আপু, আমাকে এই ডাইনিগুলো থেকে বাঁচাও। তোরা এখানে? নীলাপু, তুমি এখানে? নীলাপু মেয়েগুলোকে বলল, তোমরা আমার ভাইকে মারতে এসেছো? আপু, আমরা তো জানতাম না এটা তোমার ভাই। তাই বলে একটা ছেলেকে এতজন মিলে মারতে হবে? বাসায় চলো। আপু আমাকে সেখান থেকে নিয়ে গেল। আপুর রিয়েকশনটা বুঝলাম না, আমাকে এভাবে মারতে যাচ্ছিল। আপু কই পুলিশ দেখবে না, উল্টা আমাকে নিয়ে খুব শান্তভাবেই চলে আসলো। মেয়েগুলো কি আপুর বান্ধবী? তা তো হতে পারে না, কলেজের ছোট বোন। আপু আমাকে একটা রিক্সায় নিয়ে যাচ্ছে। আপু মেয়েগুলোকে তুমি চেনো কিভাবে? আমরা একই মহল্লায় থাকি তাই। নীলা আপু বলল, ও আচ্ছা, তাই মেয়েগুলোকে কিছু বলো নাই? রাতে সব কথা শুনে বিচার হবে। আব্বু আম্মুকে কিন্তু কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। এখন মামার বাসার নিচে আছি। মামার বাসায় ঢুকে দেখি মামা টিভিতে অধিক উত্তেজনার সাথে খেলা দেখছে, সাথে সাজিদ বসে আছে। আসিফ ভাইয়া, কেমন আছো? সাজিদ আমাকে দেখে দৌড়ে আসলো। এই তো ভালো, তুই? মামার কাছে গিয়ে, মামা কেমন আছেন? ভালো আশিক, তুই কেমন আছিস? মামা আমাকে জোর ধরে বললো, ভালো মামা। মামানি কই? তোর মামুনি তোর জন্য মজার মজার রান্না করেছে আজ। বল, আসতে কোনো সমস্যা হয়নি তো? মামা আমার কাঁধে হাত রেখে বলল, হয়েছে মামা, মানে মামা আপনি জানেন একটুর জন্য বেঁচে আসছি। আপু আমার দিকে তাকালো, ইশারা দিয়ে বললো যেন না বলি। কি হয়েছে? না আব্বু, কিছু না। আশিফ আমাদের বাসা ভুলে গেছিল। তাই নাকি? ভুলেও কতদিন পর আসা। মামানিকে খুঁজতে রান্নাঘরে গেলাম। মামানি আমাকে অনেক আদর করে, নিজের ছেলের মতো। আমার ছেলেটা এতক্ষণে আইছে, আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? না মামানি, আপনি কেমন আছেন? ভালো, তুমি? ভালো। এই সাজিদ, আশিফ ভাইয়ের রুমটা দেখিয়ে দে তো। মামানি মামাতো ভাইটাকে বলছে। তারপর আমাকে একটা রুম নিয়ে গেল। আগে থেকেই সব ফিটফাট করা, এখানে যে থাকতে হবে অনেক দিন, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। নিদিকে ফোন দেওয়ার জন্য মোবাইল খুঁজতে পারছিলাম না। দেখি মোবাইল গেল কই। মনে করার চেষ্টা করলাম মাইশের পেছনে থাকা মেয়েটা মোবাইলটা নিয়ে গেছিলো। তখন মনে ছিল না মোবাইলের কথা। নীলাপুকে বলতে হবে। নীলাপুকে খুঁজতে লাগলাম। নীলাপু একটু শোনেন। নীলাপু খাবার টেবিলে সাজাচ্ছে টেবিল। আশিফ, সব কিছু ঠিকঠাক আছে তো? আপু আমার মোবাইলটা ওই মেয়েগুলো কেড়ে নিয়েছিল। তখন বললি না কেন? নীলাপু রাগ দেখিয়ে বলল, মনে ছিল না। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করছি। আপু কাকে যেন ফোন করলো। 10 মিনিটের মধ্যেই মোবাইল হাজির। এতক্ষণ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আসি। কখন ঘুমিয়ে গেছে মনে নাই। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 36টা কল নিধির। হায়, নিধির সাথে তো কথা বলা হয়নি। তাড়াতাড়ি করে মোবাইলে ফোন দিলাম। একই মোবাইলেও দেখছি ব্যালেন্স নেই। কি করি, সাজিদকে নিয়ে বাসার নিচে গেলাম ব্যালেন্স নিতে। যাওয়ার পথে মাইশের সাথে সিঁড়ির মাঝখানে দেখা। মাইশা, মানে বাসে যার সাথে ঝামেলা হয়েছিল, মাইশাকে দেখে দুষ্ট একটা হাসি দিলাম। মাইশা দেখি খুব রাগী একটা লুক নিয়ে উপরে উঠে গেছে। হয়তো অপমানগুলো এখনও মাইশের কানে বাজে। মারতে গিয়েও আমাকে মারতে পারে নাই। সাজিদ, মেয়েটা কি এইখানেই থাকে? ভাইয়া, মাইশা আপুরা আমাদের উপরের তলাতে থাকবে। সাজিদের কথা শুনে একটু ভয়ই লাগলো, কারণ যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে।
রিচার্জ করে নিধিকে দিলাম ফোন। নিধি রিসিভ করে কথা বলছে না। হ্যালো নিধি, কি হলো, কথা বলো। তোমার সাথে কোনো কথা নেই, শহরে গিয়েই আমাকে ভুলে গেছো। নিধি অভিমানে সরিয়ে বলল, কি বলছিস নিধি, আমি তো এসেই ফোন দিতাম, কিন্তু মনে ছিল না। তাহলে আমি যে এতগুলো কল দিলাম তখন কোথায় ছিলে? খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, বড় আম্মু বড় আব্বু কত টেনশন করছিল ভালোভাবে গেছো কিনা। প্রথমে তোমাকে না পেয়ে মামাকে ফোন দেয়, তারপর জানতে পারি তুমি ঘুমিয়ে। তাহলে তুই ইচ্ছে করেই ফোন দিসনি? আচ্ছা ঠিক আছে, আম্মুর কাছে দে। আম্মু আব্বুর সাথে কথা বলে রেখে দিলাম। বাসে যাওয়ার পর নীলা আপুর ডাক। ছাদে চল। কেন আপু? চল দেখবি। ছাদে গিয়ে দেখি সবগুলো মেয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে। আমি ভয়ে থমকে দাঁড়াই, সবগুলো একসাথে কেন? মেয়েগুলোকে দেখে কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ পাশে যে নীলা আপু দাঁড়িয়ে। আয় এদিকে বস। নীলা আপু আমাকে বসতে বললো তাদের সাথে। আপু, মেয়েগুলোকে দেখলে আমার ভয় করে, আমি নিচে যাই। আমার ভাই মেয়েদের ভয় পাবে? ছি, ভয় নাই বস, আমি আছি তো। নীলা আপু আমাকে টেনে বসিয়ে দিল তার পাশে। মাইশা আমার দিকে তাকাচ্ছে, কিন্তু এমনভাবে তাকাচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলবে। ওকে মাইশা, তাহলে তুমি বলো, আজ বাসে কি হয়েছিল? আসিফকে কেন মারতে যাচ্ছিল? নীলা আপু মাইশাকে বললো। আপু শোনো, আমি বলি। আমি বললাম, না, আগে মাইশা বলো। আপু, আমি আর তিথি আর সাদিয়া নানুর বাসা থেকে ঢাকা ফিরছিলাম। আমি এই ছেলেটার সাথে বসেছিলাম। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই কানে দেওয়া হেডফোনটা টান মেরে খুলে ফেলি, কিন্তু ছেলেটা আমার সাথে সবার সামনে এমন খারাপ ব্যবহার করেছে বলার মতো না। এতক্ষণ পর্যন্ত আসিফের তো কোনো দোষ নেই, উল্টো তুমি আসিফের কান থেকে হেডফোন খুলে ফেলেছো। তারপর বলো কি খারাপ ব্যবহার করেছে? তারপর আপনার ভাই আমাকে বলে জীবনে এত কিউট ছিল দেখো নাই নাকি। কি কস, তোরে এই কথা বলছে? কি ছেলে রে, তোর মতন মেয়েকেও পাত্তা দেয় নাই। শুধু তাই নয়, বলে নাকি আমি ব্যবহার শিখি নাই, ঘরে বাব্বাই নেই নাকি, বিরক্ত করছে কেন। মনে হয় মাইশার কোনো দোষ নেই যেভাবে বিচারগুলো দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, মাইশা অপমান বোধ করেছে আসিফের কথাগুলো। আচ্ছা তাহলে আপু আমি বলবো। আমি নীলা আপুকে বললাম। না থাক, আমি এখানে তোমাদের বিচার করানোর জন্য ডাকি নাই, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। তাহলে আপু কেন ডাকছেন? আসিফ আমার ফুফাতো ভাই, তোমাদের কলেজে ভর্তি হয়েছে, আমাদের বাসা থেকে লেখাপড়া করবে। তো তো তোমরা বন্ধুত্ব করে নাও। আপু, আমি পারবো না। আমিও পারবো না। দুজন চুপ করো, যা বলছি তাই করবা। আর একটা কথা, আসিফ যদি কোনো উল্টোপাল্টা করে আমাকে জানাবা। ঠিক আছে আপু। বুঝলাম না, সবাই মেনে নিলে মাইশা মেনে নেওয়ার কথা না, তার মানে বাজে মতলব আছে। তারপর আমাদের মধ্যে পরিচয় হলো। এখানে মাইশা, সাদিয়া, তিথি ছাড়া সবাই আমার সিনিয়র, তাই আপুর আদেশ তাদের আপু বলে ডাকতে হবে। আর মাইশা, তিথি, সাদিয়া আমার সাথেই পড়ে। পরিচয় শেষ করে নিচে এসে খেয়ে নিলাম। মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো, আর মামা জানে যে আমি ক্রিকেট কতটা ভালোবাসি। আসিফ, কাল ফজরের নামাজ পড়ে আমায় এক জায়গায় যাব। কোথায় মামা? কাল গেলেই বুঝতে পারবি। মামার সাথে পরিবার নিয়ে অনেক কথা হলো, কে কেমন আছে। নিধিকেও সবাই চেনে, নিধির কথাও জিজ্ঞেস করছে। মামার সাথে গল্প করে ঘুমোতে গেলাম। মামাতো ভাই সাজিদ আর আমি এক রুমে। নিধিকে একটা ফোন দিলাম। নিধির অনুপস্থিতিতে খুব ভালোভাবেই অনুভব করতে পারছি নিধিকে তো আমি ভালোবাসি। ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা, ছেড়ে থাকাটা খুব কষ্টের। যার জীবনে ভালোবাসা আছে সে বুঝবে। রাত তখন 9টা বাজে। এই সময় নিধি টিভি দেখবে। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। তুমি কি করছো এখন? শুয়ে আছি, তুই? এই তো টিভি দেখছি। আচ্ছা ভালো থাকিস, বাই, রাখছি। ভাইয়া খাওয়া হয়েছে? তোর? না, তোমার কথা খুব মনে পড়ছে। নিধির কথা শুনে খুব খারাপ লাগছে, কারণ আমারও তো নিধিকে খুব মনে পড়ছে। আমারও রে। আচ্ছা ভাইয়া, বড় আম্মু ডাকছে, পরে কথা হবে। নিধি ফোনটা রেখে দিল। নিধিরও আমাকে মনে পড়ছে, খুব জানতে ইচ্ছে করে নিধিও কি আমাকে ভালোবাসে। সাজিদ ফ্রি ফায়ার গেম খেলছে, এই খেলাটা আমিও ভালো পারি। আমরা দু ভাই অ্যাড হয়ে খেলতে লাগলাম। ভাইয়া, তুমি এখন ক্রিকেট খেলো না? খেলি, কিন্তু তেমনভাবে খেলা হয় না। তুই খেলিস? আমি একটা স্পোর্টিং ক্লাবে খেলা শিখছি। খুব ভালো। তুমি চাইলে তো আমাদের ক্লাবে ভর্তি হতে পারো। আজই তো আসলাম, দেখা যাক। হঠাৎ নীলা আপুর আগমন। রাত তখন 11টা। আপু হয়তো পড়া শেষ করে আড্ডা দিতে আসছে। কিরে, তোরা এখনো ঘুমাসনি?
না আপু, আসো আড্ডা দেই। কি আড্ডা দিবে এত রাতে? তোরা না ঘুমিয়ে মোবাইল টিপছিস? মোবাইলগুলো দে, সকালে নিয়ে যাবি। নীলা আপু মোবাইল নিয়ে গেল। ভেবেছি এখানে শাসন করার কেউ থাকবে না, মামা তো বন্ধুর মতোই, শাসনের প্রশ্নই ওঠে না। কিন্তু নীলা আপু তো দেখি শাসনের মাস্টারই নিছে। কোনো মতো ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ফজরের নামাজ পড়ে মামার সাথে কোথাও যেন যাচ্ছি। দেখি মামা আমাকে একটা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছে। মামা এখানে কেন নিয়ে এসেছেন? আমি জানি তুই অনেক ভালো ক্রিকেট খেলিস, কিন্তু গ্রাম থেকে তোর প্রতিভা জাগ্রত করা যাবে না, তাই তোকে এখানে ভর্তি করব। মামা এখানে তো ক্রিকেট বল দিয়ে খেলে, আমি তো ট্যাপ টেনিস খেলছি। সমস্যা নেই, কয়েকদিন খেললেই ঠিক হয়ে যাবে। জানিস এখান থেকে অনেক প্লেয়ার ভালো ভালো জায়গায় চান্স পাইছে। আমিও একসময় এখানে খেলতাম। ও আচ্ছা। ক্লাবে ভর্তি হয়ে মনটা আনন্দে নেচে উঠছে। মামা আমাকে ক্রিকেটের সবগুলো সরঞ্জাম কিনে দিয়েছে। আমরা বাড়ি ফিরছি। মামা আমার স্বপ্নকে এত কাছে নিয়ে আসবে ভাবতেই পারে নাই। বাড়িতে তো কেউ চাইতো না আমি ক্রিকেট খেলি। আজ কলেজেও যেতে হবে, ক্লাস শুরু 10টায়। কিন্তু বাসায় যেতেই আমাদের 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে যাব, কিন্তু প্রথম দিন কে নিয়ে যাবে? কলেজে তো চিনি না আমি। বাসায় আসার পর নীলাপুর রাগারাগি, কিন্তু মামার সাথে। আব্বু, তুমি এটা কি করলা? তুমি জানো না আশিফ এই ক্রিকেট খেলার জন্য লেখাপড়ার 12টা বাজাইছে? আবার তুমি ক্লাবে ভর্তি করে ব্যাট ট্যাট সব কিছু কিনে দিয়েছো। নীলা তুই জানিস না মা, আশিফ অনেক ভালো খেলে, দেখবি সে ভালো কিছু করে দেখাবে। মামা তো একসময় খেলতো, হয়তো এটাই তার ভালোবাসা। ভর্তি করিয়েছো ভালো কথা, যদি লেখাপড়ার কোনো ক্ষতি হয় এইসব ব্যাট প্যাট গ্লাভস সব কিছু পুড়ে ফেলবে। নীলাপুর অনেক রাগ, যা বলে তাই করবে, কাউকে এক চুল ছাড় দেবে না। ঠিক আছে আপু, আমি রাজি। আমি ভালোভাবে খেলাধুলা করব, পাশাপাশি লেখাপড়া চালিয়ে নেব। কি বললি? পড়াশোনা খেলাধুলার পাশাপাশি করবি? এই খেলা বন্ধ। ভুল কিছু বলে ফেলেছি মনে হয়। আপু আগুন হয়ে গেছে। ও সরি আপু, ভালোভাবে পড়াশোনা করব, পাশাপাশি খেলাধুলা করব। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে, কলেজে যেতে হবে। আপুর কথা মতো ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমার কলেজের প্রথম দিন। কলেজ চিনি না, কীভাবে যাব আপুকে বলে গিয়ে। আপু কলেজ তো চিনি না। মাইশাকে বলে দিয়েছি যাওয়ার সময় তোকে নিয়ে যাবে। আপুর কথা শুনে বুকটা কেঁপে উঠলো ভয়ে। আপু মাইশার ঠিক আমার উপর প্রতিশোধ নিয়ে যাবে। তুমি শুধু চিনিয়ে দিয়ে আসলেই হবে, মাইশার সাথে যাব না। আরে বোকা, মায়েশা এত খারাপ মেয়ে না, তোরে কিছু করবে না দেখিস। আর কিছু করলে তো আমি আছি। আচ্ছা আমার জন্য দোয়া করো যেন সহি সালামত ফিরে আসতে পারি। আবুকে বললাম। এমন সময় মাইশার আগমন। নীলাপু, আসিফ কই, রেডি হয়েছে? মাইশার সুর এভাবে পাল্টে গেল কেন? মনে হচ্ছে খুব আগ্রহের সাথে আসছে, কিছু তো সমস্যা আছেই। দেখলি মায়েশা কেমন সব ভুলে তোকে নিতে এসেছে। আপু অতি ভক্তি চোরের লক্ষণ। আচ্ছা চলো আসিফ, দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু বলছি না, তাই কি আছি নীলাপুর দিকে অসহায়ের মতো। ওই, এখন কিন্তু আমরা পরিচিত, তুমি বলতে পারি। চলো, নিচে সাদিয়ে তিথি অপেক্ষা করছে। আমি যেতে শুরু করলাম। আসি। হুম। তোর মোবাইলটা, কলেজে কোনো গন্ডগোল করিস না, ঠিক আছে? কাল রাতে মোবাইল নিয়েছিলে, এখন দিছে। মাইশার দিকে সাথে যাচ্ছি, সাথে মোবাইলে তাকিয়ে দেখি, খুলে দেখি নিধির অনেকগুলো মেসেজগুলো সিন করে দেখলাম লেখা আছে, সকাল থেকে ট্রাই করছি, মোবাইল বন্ধ কেন? ভাইয়া তুমি কি ভুলে গেছো? আরও কত কি। মেয়েটা মনে হয় আমার ছাড়া থাকতে কষ্ট পাচ্ছে। ফোন দিয়ে দেখি রিং হচ্ছে। হ্যালো, কে? নিধি কি আমাকে চিনতে পারছে না নাকি? কে নিধি, ভাব নিচ্ছিস নাকি? তুমি বেঁচে আছো তাহলে? ভাবছি শহরে গিয়ে নিখোঁজ হয়ে গেছো। কেন রে? সকাল থেকে ট্রাই করছি কিন্তু কোনো খবর নেই, বাধ্য হয়ে মেসেজ দিলাম। আরে মোবাইলটা নীলাপু রাতে নিয়ে গিয়েছিল, জানিস তো নীলাপু কত রাগী। হুম। আচ্ছা কলেজ যাচ্ছি, পরে কথা হবে। নিধির সাথে কথা বলে মনটা অনেক ফ্রেশ লাগছে। প্রথমে মায়ের সাথে যেতে অস্বস্তি লাগলেও এখন স্বস্তি লাগছে। কলেজে হেঁটে যাচ্ছি, যেতে মাত্র 5 মিনিট লাগবে শুনছি, কিন্তু মাইশা, সাদিয়া, তিথি কেউ আমার সাথে কিছু বলছে না, নিজেদের মতো কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে আমাকে চেনেই না। মাইশা, আমি মাইশাকে ডাক দিলাম। ওরা কিছুটা গতি কমিয়ে আমার বরাবর হয়েছে। কি বললেন? আর আপনি আমার নাম জানেন কি করে? বুঝছি, মাইশা যেভাবেই হোক প্রতিশোধ নিয়ে নেবে, তাই ভুল স্বীকার করা ভালো। মাইশা, কালকে বাসের ঘটনার জন্য আমি সরি। আসলে আমি তোমাদের ভয় পেয়েছি, তুমি যদি খারাপ মেয়ে হও তাই। সরি? কিসের ঘটনা? আর অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? তুমি করছেন কাকে? বাবারে, মাইশা দেখি ছাড় দিচ্ছে না। সরি বলছি তো।
আমার মতো সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারছেন না? আমার ডায়লগ আমাকেই ছাড়ছে। এই কথাটা পুরো কলিজায় লাগছে। আসলে কাউকে এভাবে শুধু অপমান করা ঠিক না। কাল আমি না করলে হয়তো আজ এমন করতো না। এটা আমারই কাজের ফল। কলেজে চলে আসলাম। প্রিন্সিপাল রুমে ভর্তির কার্যক্রম শেষ করে ক্লাস দেখিয়ে দিল। ক্লাসের সবচেয়ে পেছনের সারিতে বসলাম, কিন্তু খুব চুপচাপ আছি। মাইশা এদিকে মজা করে যাচ্ছে তার বন্ধু বান্ধবীর সাথে। ভেবেছিলাম মাইশা সব ভুলে যাবে, কিন্তু খুব আগ্রহ দেখিয়ে বাসা থেকে এনে এভাবে অপমান করলো। আপু বলেছিল বন্ধুত্ব করতে, কিন্তু আমি ঠিক করলাম আমি আর মাইশের সামনে পড়বো না, কথা বলবো না। প্রথম দিন ক্লাস করে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়, নাম স্যামন। খুব ভালো ছেলে, ভদ্র দেখেই বোঝা যাচ্ছে। কলেজ ছুটির পর কার জন্য অপেক্ষা না করে চলে আসলাম বাসায়। নীলা আপু বলে দিয়েছিল মাইশাদের সাথে যেন আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন খারাপ করে রুমে বসে আছি। কেন যেন বাসায় এসে নীলা আপুকে খুঁজতে লাগলাম। বের হয়ে দেখি মাইশা। মাইশাকে দেখে আবার রুমে চলে আসলাম। মাইশা নীলা আপুর কাছে কী নিয়ে যেন বিচার দিচ্ছে। ভালোভাবে খেয়াল করে শুনি আমার নামেই বিচার দিচ্ছে। নীলা আপুর সাথে মাইশা আমার রুমে এসে নীলা আপু বলতেছে, আশিফ, এটা আমি কি শুনছি? কি আপু? তুই নাকি লাস্ট বেঞ্চে বসেছিস আর ক্লাসে নাকি তোর মনোযোগ ছিল না, কোন ছেলের সাথে কথা বলে নাকি সময় কাটিয়ে দিয়েছিস। কে বলেছে এগুলো? মায়েশা তো বলল আসার সময় নাকি তোকে খুঁজে পাচ্ছিল না, একা একা নাকি চলে এসেছিস। আপু লাস্ট বেঞ্চে বসতে হয়েছে কারণ আমাকে প্রিন্সিপাল রুমে ভর্তি হতে হয়েছে। আজ ছিল প্রথম ক্লাস, তেমন ক্লাস হয়নি, তাই কথা বলছি একটু। আর বাসা তো কাছে, একাই চলে এসেছি। আপু, যে ছেলের সাথে কথা বলছে সেই ছেলেটা বেশি ভালো না। বক্কাটা ছেলে হিসাবে সবাই জানে। বুঝছি, এখনো 7 মিনিট নাই। আর যেন ওই ছেলের সাথে না চলতে শুনি। আর মায়েশা, সাদিয়া, তিথি এদের সাথে সময় কাটাবে, ফার্স্ট বেঞ্চে বসবি। নীলা আপু বলেই চলে গেল। না, এরা যা করার করুক, আমি আর মাইশাদের কাছেও যাচ্ছি না, চেহারাও দেখাবো না মাইশার। ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। আসরের আজান শুনে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম সাথে সাজিদ। নামাজ পড়ে বাসায় ফিরে আসলাম। সাজিদ সাদে যাবে বলছে, আমিও সাদে গেলাম। ছাদটা অনেক বড়, আর একপাশে ফুলের বাগান রয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, এর মধ্যে দেখি মাইশা আর তিথি ছাদে আসছে, আর আমার দিকে আসছিল মনে হয়। আমি এদের দিকে না তাকিয়ে সাজিদকে নিয়ে বাসায় ফিরে আসলাম। এদের সামনে না পড়াটাই ভালো। এভাবে চলে গেল 1 সপ্তাহ। সকালে উঠে এক্সারসাইজ করে কিছুক্ষণ প্র্যাকটিস করে 8টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে কলেজে যাওয়া। মাইশা আমার জন্য দাঁড়ালেও আমি কোনো কথা না বলে সোজা হাঁটতে থাকি। কলেজেও মাইশার সাথে কোনো কথা বলি না, সাইমনের সাথে চলাচল করি। সাইমন আসলে খারাপ ছেলে না, অনেক ভালোই ছেলে। বাসায় একাই চলে আসি। বিকেলে ক্লাবের মাঠে খেলা থাকে, খেলাধুলা করে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলে। আমি ভালোভাবে মাইশাদের থেকে দূরে থেকে চলছি। এই 1 সপ্তাহ সাদেও যায়নি। মাঝে কয়েকদিন আপুর সাথে এটা সেটা নিয়ে বিচার দিত, কিন্তু 2 দিন ধরে আর বিচার আসছে না। আমি আর স্বস্তি ফিরে পেলাম। আর সাদে গেলাম কিন্তু সন্ধ্যার দিকে। এই সময় কেউ থাকে না এখানে, কিন্তু কোথা থেকে যেন মাইশার আগমন। এই ছেলে, সমস্যা কি? এড়িয়ে চলছো কেন? মাইশা আমার চলে আসার পথ আটকে বলল, কই না তো, এড়িয়ে চলবো কেন? এই তো দেখছি কয়েকদিন ধরে তুমি আমার দিকে তাকাওই না। কিছু বলতে চলে রেসপন্স করো না। আমি কিছু বলছি না। বিকেলে ছাদেও আসো না। এই সময় আমি ছাদে আসি তাই? আমার পর প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। কিসের প্রতিশোধ? ওই দিনের ঘটনার পর আমি তোমাকে সরি বলেছিলাম, তারপরও নীলা আপুকে তুমি ভুলভাল তথ্য দিয়েছো। পরে আপু আমার সাথে রাগারাগি করছে, তাই ঠিক করেছি তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য না। এক নাগারে কথাগুলো বলে গেলাম। আসলে আমি বুঝতে পারিনি। চলো আমরা নতুন করে ফ্রেন্ড হই। মাইশা হাতটা বাড়িয়ে দিয়েছে। সরি, আমি কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব না। কেন? এটা আমার ইচ্ছে। ও আচ্ছা, তোমার অনেক ভাব তাই না? যা মনে করো। আমাকে যেতে দাও। আমি নিচে চলে আসলাম। রুমে এসে পড়তে বসলাম। নিধির আজ রেজাল্ট দিয়েছে এইচএসসির। নিধি অনেক খুশি, কারণ নিধি অনেক ভালো রেজাল্ট করছে। আমাকে যেতে বলছে। আমার অনেক আনন্দ হচ্ছে, কারণ নিধির আনন্দেই আমারই আনন্দ। কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখানে এসেছি মাত্র 8 দিন হলো। বাড়িতে যেতে হলে আরও পরে যাব। হঠাৎ নীলা আপুর আগমন। আপু কিছু বলবা? মায়েশার সাথে তোর কি হয়েছে? কই কিছু না তো। মায়েশা 2 দিন ধরে আমাদের বাসায় আসছে না, তাই আমি মায়েশাদের বাসায় গেছিলাম। গিয়ে দেখি মায়েশা কান্না করছে। কেন, কি হয়েছে মাইশার? কেন, তুই জানিস না? না তো। তুই নাকি মায়েশাকে দেখতে পারিস না, কথা বলিস না। তাতে মাইশার সমস্যা কি? কি সমস্যা আমি জানি না। মায়েশা খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, আন্টি তোকে যেতে বলেছে। কেন, আমি কেন যাবো? আজব তো। মাইশার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। মাইশা আমার ফ্রেন্ডও না, তাহলে এসবে আমি কেন? আমি যেতে পারবো না, সরি। সত্যি তো, আমি কেন যাব? তার মানে তুই যাবি না? না। আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো রুটিন, কিন্তু আজ শুক্রবার, তাই আজ প্র্যাকটিস বন্ধ।
বাসায় এসে নাস্তা করতে বসছি, দেখি নীলাপু বাসায় মাইশাকে নিয়ে আসছে। মাইশা কেমন রোগা হয়ে গেছে। কাল রাতে ছাদে অন্ধকারে তেমন খেয়াল করিনি, আজ রাতে মনে হয় কান্না করছে, চোখের কোটাগুলো কালো হয়ে গেছে। খাবার টেবিলে মাইশা আমার ঠিক বরাবর বসছে। আজ কেন জানে মাইশার জন্য মায়া লাগছে। কি সুন্দর চেহারার, কি এক অবস্থা করে রেখেছে। নাস্তা করছি আর মাইশার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। মাইশা আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কি যেন বলবে, কিন্তু বলতে পারছে না। নাস্তা শেষ করে নীলা আপু আমাকে আপুর রুমে ডেকেছে। আপুর রুমে আপু আর মাইশা বসে আছে, আমি গিয়েও বসলাম। আপু বলো, কেন ডেকেছো? তোদের মধ্যে কি হয়েছে আমি কিছু শুনতে চাই না, সবকিছু ভুলে যা। আপু আমাকে উদ্দেশ্য করে বলছে, ঠিক আছে আপু, অনেক হয়েছে, এবার না হয় ফ্রেন্ড হয়েই যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে রাগারাগি হলে আমাকে জানাবা। নীলা আপু মাইশাকে বলল, মাইশা কিছু বলছে না। বেশি কথা বলা মেয়েটাই কেমন কারণ ছাড়া কথা বলতে চায় না। সেদিনের পর থেকে একটু একটু করে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। মাইশা আবার আগের মতোই হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্বের একটা শর্ত হলো কেউ কাউকে প্রপোজ করতে পারবো না। মাইশাকে নিধির কথা বলেছিলাম আমার মনের মধ্যে নিধির জন্য জমানো ভালোবাসার কথাগুলো। এভাবেই চলে গেল প্রায় 2 মাস। লেখাপড়া, খেলাধুলা, বন্ধুত্ব সবকিছু ভালোভাবেই চলছিল। কিন্তু আজ আব্বু ফোন করে বলছে নিধিকে নাকি দেখতে আসবে। কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মামা মামি মাইশা নীলাপুর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখি নিধি সেজে গুজিয়ে আছে। তাহলে কি নিধি আমাকে ভালোবাসে না? আর নিধিও তো দেখতে আসার কথা খুব আনন্দের সাথে বলছে আমায় মনে হয়, কিন্তু আমার মনের অবস্থা খুব খারাপ। আমি মন খারাপ করে বাসায় গিয়ে রুমে বসে এলাম। নিধিকে দেখানোর কাজ শেষ। নিধিকে পছন্দ করে ফেলেছে, ছেলেও ভালো চাকরি করে, আমাদের পরিবারেরও ছেলে পছন্দ হয়েছে। ছেলে পক্ষ চলে যাওয়ার পরপরই আব্বুর কাছে গেলাম। আব্বু একটা কথা বলার ছিল। কি বল? আব্বু, আমি নিধিকে ভালোবাসি আর নিধিকে বিয়ে করতে চাই। ভালোবাসার মানুষ তো এভাবে হারিয়ে যেতে পারে না। কি বললি তুই? আবার বলতো। আব্বু, আমি সত্যিই নিধিকে খুব ভালোবাসি। আমি জানি নিধিও আমাকে ভালোবাসে। নিধিকে তুই ভালোবাসিস? আমার মান সম্মান ডুবাতে চাচ্ছিস? নিধি তোর বড় আপু। বাবা, কেন এই কথাটা বারবার টেনে আনো বুঝি না। আব্বু, নিধি আমার 1 বছর ছোট, পড়ালেখায় অনেক এগিয়ে গেছে। চুপ কর বেয়াদব, আমার মুখে মুখে কথা বলতেছিস। আব্বু, নিধি আমাকে ছাড়া ভালো থাকবে না, আর আমিও। আমার কথা শুনে বাবা যেন আরো রেগে গেলেন। দাঁড়া, আমি তোর পাগলামি বার করতেছি। বলেই মারতে শুরু করলো। নিধি আর আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আব্বুকে চাচু বাইরে নিয়ে গেছে। নিধি, তুই আমাকে ভালোবাসিস না? নিধির হাতটা ধরে বললাম। নিধি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে আছে। নিধি, আমি তোকে ছাড়া বাঁচবো না দেখিস। যখন আমি বারবার পরীক্ষায় ফেল করতাম, আব্বু আমাকে খুব মারতো, অনেকবার ঠিক করছে মরে যাবো। তো নিধি, তোর দেওয়ার সাহস আর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার কথা শুনে আম্মু কান্না করছে। নিধির চোখের কোনো মনে হয় পানি ছলছল করছে, কিন্তু নিধি মনে হয় কোথাও বাধা পাচ্ছে, কিছু বলছে না। আসিফ বাবা, আমি জানি নিধিকে তুই অনেক ভালোবাসিস, নিধির সাথে তুই ভালো থাকবি, কিন্তু তোর আব্বুর মুখের উপর কথা বলার সাহস তো আমাদের কারো নেই। আম্মু, সত্যি বলছি, আমি নিধিকে খুব ভালোবাসি। শুধু লেখাপড়ায় পিছিয়ে গেছি বলে আমাকে এমন শাস্তি দিও না প্লিজ। আম্মুকে জোরে ধরে কান্না করছি। আম্মুও কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। নিধিও তার নিজের রুমে চলে গেছে। তুই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে বাবা, আমি তোর আব্বুকে বুঝিয়ে বলবো। আম্মু আমাকে আশা দিয়ে আব্বুকে হয়তো বোঝানোর জন্য গেছে। নিধি কেন কিছু বলছে না? আমি তো নিধির চোখে ভালোবাসা দেখতে পাই। নিধি কেন তা বলতে চায় না মুখ খুলে? যদি নিধি আমাকে ভালো না বাসতো, প্রতিবার যখন আব্বুর হাতে মায়ের খাই বাসাতে আসতো কেন? অসুস্থ হলে যত্ন করতো কেন? নিজের হাতে খাইয়ে দিত কেন? নিধি চোখের পানি লুকানোর চেষ্টাই বা করবে কেন? আমি নিধির রুমে গেলাম। নিধির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পারছিলাম। দরজা লক করেছিল। নিধিকে ডাকতে শুরু করলাম। নিধি কিছুক্ষণ পর দরজা খুললো। কেন এসেছো? নিধি, তুই এটা কি বলছিস? আমি আসতে পারি না? মনের মধ্যে নিধির কথায় কষ্ট অনুভব করে বললাম। না, মানে কিছু বলবে নাকি? নিধি মনে হয় অভিনয় করতে গিয়েও করতে পারছে না। নিধি, তুই আমাকে ভালোবাসিস না? ভাইয়া, এভাবে হাত ধরা ঠিক না, আমি এখন বড় হয়েছি। কি বলছে নিধি? তাহলে কি নিধিও আমাকে ভালোবাসে না? কি বলিস নিধি? তোর হাত ধরাটা আমার অপরাধ হয়ে গেল? তুই এই হাতগুলো দিয়ে আমাকে কত খাইয়ে দিয়েছিস। আবু যখন অনেক মারতো, তুই তোর হাতগুলো দিয়ে আমার শরীরে ব্যথার মলম তেল মালিশ করে দিতি। ছেলের খুবই কষ্ট না পেলে কাঁদে না। মনে করেন আমিও নিধির কথা শুনে কান্না ধরে রাখতে পারলাম না। নিধির চোখেও পানি, কিন্তু লোকানোর চেষ্টা করছে। নিধি, তুই কি আসলেই আমাকে ভালোবাসিস না? না করি না, তুমি রুম থেকে বের হও। নিধির মুখে এই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে কলিজা পুড়ে যাচ্ছে। নিধি, তাহলে কি এতদিন তুই ভুল ছিলি?
কেন এত খবর রাখতে আমার? কেন প্রতিবার বেঁচে যাওয়ার কারণ তুই ছিলি? ভুলছিলাম। এখন যাও প্লিজ, বড় আপু দেখলে তোমাকে আবার মারবে। নিধি তো এখনো আমার কথা ভাবে, তাহলে ভালোবাসে না কেন? মেরে ফেলুক নিধি, আমি এমনিতেই তোকে না পেলে আর বাঁচবো না। রুম থেকে বের হয়ে এসেছি, নিধি আবার রুম বন্ধ করে দিয়েছে। আমি নিজের মধ্যে কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। আসলে কি নিধি আমাকে ভালোবাসে না, নাকি ভাই হিসেবে আমার প্রতি তার মায়া ছিল, যে এত খবর রাখতো? আমি কি এগুলোকে ভালোবাসে ভেবেছি? আমি তো সত্যি নিধিকে ভালোবাসি। নিধি যদি একবার বলতো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে তো মরে গিয়েও শান্তি পেতাম। নিজেকে আর বাঁচিয়ে রাখার বিন্দু ইচ্ছে খুঁজে পাচ্ছি না। সারাদিন না খেয়ে রুমে শুয়েছিলাম আর কান্নাও করছি। নিধিও কি আমাকে কথাগুলো বলে কান্না করছে, নাকি খুব ভালোবাসে কে জানে। খুব জানতে ইচ্ছে করছে। আম্মু খাবার নিয়ে এসেছিল কিন্তু খায়নি। আব্বু আমার সামনে আসে নাই। নিধি আমার রুমের পাশাপাশি, তাই বুঝতে পারছি যে নিধির রুমে আব্বু গেছে। আমার থেকে নিধিকে আব্বু ভালোবাসে। নিধির বিয়ের পাকা কথা এখনো হয়নি। একবার ভেবেছিলাম আব্বুর পা ধরে নিধিকে চিয়ে নেব, কিন্তু নিধি তো আমাকে ভালোবাসে না বলে দিল। তাহলে বলেই বা কি হবে? বাইরে গিয়ে এক বক্স সিগারেট নিয়ে আসলাম। যখন আব্বু আমাকে ফেল করার জন্য মারতো তখন সিগারেট খেতাম, কিন্তু খুব গোপনে। একদিন ছাদে উঠে সিগারেট খাচ্ছি, তখন রাত 11টা বাজে। নিধি আমাকে আমার পিছনে দাঁড়িয়ে এক রাগি লুক নিয়ে তাকিয়েছিল। আমি পিছনে ফিরতেই ও দেখার মতো ভয়ে লাফিয়ে উঠলাম। এত রাতেই নিধি ছাদে আসে না কখনো। নিধি আমার হাতে সিগারেট দেখে সিগারেটটা মাটিতে ফেলে দেয় আর মাথা শুয়ে কথা রাখে, যেন আর কোনো দিন কোনো কারণেও সিগারেট না খাই। কথা দিয়েছিলাম নিধির কাছে আর সিগারেট হাতে নেব না, কিন্তু আজ তো নিধি নেই। নিধি অন্য কারো হয়ে যাবে। নিধি আমাকে ভালোবাসে না বলেছে। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট ফুকাচ্ছি আর নিধির কথাগুলো ভেবে চোখের পানি ফেলছি। নিধির প্রতি অভিমান বেড়ে গেছে খুব। হঠাৎ পিছনে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি নিধি কান্না করছে। নিধি, কাঁদছিস কেন তুই? তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ? নিধি কান্না সরে বলল, নিধি, নিজেকে কষ্ট দিচ্ছি না রে, নিজেকে নিজের কষ্টগুলো দূর করার চেষ্টা করছি। আবারও সিগারেট টানছি। তুমি না প্রমিস করেছিলে আর সিগারেট খাবে না? যার কাছে প্রমিস করেছিলাম সেই তো আমাকে ভালোবাসে না। আমাকে রুম থেকে বের করে দেয়। তার হাত ধরাটা অপরাধ মনে করে। নিধি হঠাৎ আমাকে জোর ধরে বুকে মাথা মুখ গুজে কান্না করতে থাকে। নিধির এমন কাণ্ডে আমি অবাক। আমার টি শার্ট ভিজে গেছে নিধির চোখের পানিতে। নিধি আমাকে জোরে ধরিস না, তুই অনেক বড় হয়েছিস। অভিমান মাখা কণ্ঠে বললাম, ভাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বড় আব্বুর মুখের ওপর কিছু বলতে পারবো না। তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। তুমি আসার পর থেকে কিছু খাওনি, প্লিজ কিছু খেয়ে নাও। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। নিধি এখনো জোরে ধরে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, আমি জানতাম নিধি তুই আমাকে খুব ভালোবাসিস। ওই সময় তোর কথাগুলো কেমন মিথ্যে মিথ্যে মনে হচ্ছিল। চল আব্বুর কাছে যাই, আমরা দুজন দুজনকে ভিক্ষা চেয়ে নেবো। নিধিকে টান দিলাম আব্বুর কাছে যাবার জন্য। না ভাইয়া, আমি পারবো না। বড় আব্বু আমাকে কসম দিয়েছে। নিধি আমাকে টেনে ধরলো। কি কসম করেছে? বলেছে আমি যদি তোমাকে ভালোবাসি তারপর যেন ভুলে যাই, কারণ ছেলে পক্ষকে কথা দিয়ে ফেলেছে যেন সম্মান না নষ্ট করি। আর যদি আমার মুখে তোমাকে ভালোবাসার কথা শুনে, তাহলে চিরদিনের জন্য বড় আব্বুর সাথে সম্পর্ক শেষ। নিধি কেঁদে কেঁদে বলছে, কি বলিস নিধি? আচ্ছা আমি একাই যাব। আব্বু খাবার টেবিলে বসে আছে, হয়তো নিধিকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। নিধি আমার পিছন পিছন আসছে, চোখে কান্নার ছাপ থাকলেও লুকিয়ে ফেলেছে পাক্কা অভিনেত্রীর মতো করে। আমি আব্বুর সামনে বসে পা ধরে আব্বুর কাছে নিধিকে চাইলাম। আব্বু রাগে আমাকে এক মাইল মারে মনে হয়। তারপর অস্বাদ মিটে নাই আব্বুর। আম্মুর নিধি চাচা ধরে রাখতে পারে নাই। আব্বু আবার বলেছে আমার মুখে যদি ভালোবাসার কথা শুনে তারা নাকি আব্বুর মরা মুখ দেখবো। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। আব্বুর দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছি। নিধি আম্মু চাচ্ছু চোখের পানি ফেলছে। আমি আর কিছু বললাম না, মুখের আওয়াজ বন্ধ করে দিলাম। কান্নার আওয়াজও করছি না। আম্মু আমাকে রুমে দিয়ে আসলো, খাবার এনেছিল, খাইনি। নিধি আসতে চেয়েছিল, আটকে দিয়েছে নিধিকে। আমি ঠিক করে ফেলেছি, আজ রাতেই মরে যাব। আমি বেঁচে থাকতে নিধিকে কারো হতে দেখতে পারবো না আব্বুর লাশ দেখতে। তাই মরে গিয়ে আব্বুর কথা রাখতে সাহায্য করব। আম্মু আবার আমার রুমে আসলো, এসে কান্নাকাটি শুরু করে দিছে। আম্মু, তুমি কান্না করছো কেন? তোর আব্বুকে বোঝাতে গিয়েছিলাম। তোর আব্বু আমাকে মরা মুখ দেখার ভয় দেখিয়ে দিল, আর যেন এই কথা মুখে না আনি। আনবো না আম্মু, তুমিও আনবে না। আমরা আব্বুকে যে খুব ভালোবাসি নিজের জীবনের থেকেও। আম্মুকে জোরে ধরে কান্না করতে লাগলাম। আর হয়তো এভাবে জোরে ধরা হবে না। আসিফ বাবা, আমি তোর কষ্ট বুঝতে পারি, কারণ আমি যে মা। আমিও চাই নিধিকে সারা জীবন আমার কাছে রেখে দিতে। নিধির মতো ভালো মেয়ে আর হয় না। আম্মু আমাকে বলছে,
আম্মু, আমি নিধিকে ছাড়া বাঁচবো না। আমাকে ধরে ধরে কান্না করছি। আসিফ, তুই আমাকে কথা দে, তুই এই কষ্টের কারণে আত্মহত্যা করার চিন্তা করবি না। নিধির বিয়ে এখন হয়নি, আমি কিছু একটা করে ফেলব। আম্মু আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, কারণ আম্মু তো আব্বুর মুখের ওপর কিছু বলতে পারবে না। তবে নিধি যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, সেদিনে আমি একটা কিছু করে ফেলবো। আম্মু চলে যাওয়ার আগে জোর করে আমাকে কিছু খাইয়ে গেছে। চোখ বন্ধ করে শুয়েছি। তখন রাত 12টা, ঘুম আসছিল না। নিধির সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে খুব। মোবাইলে রিং হচ্ছে, মোবাইলের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো কল দিয়েছে নীলা আপু আর মাইশা। আমি প্রথমে নীলা আপুকে ফোন করলাম। কিরে আসিফ, তখন থেকে কতগুলো ফোন করছি, রিসিভ করিসনি কেন? আপু বাসায় কাজ ছিল, নিধিকে দেখতে আসছিল তো এতক্ষণ কান্না করায় কণ্ঠে কান্নার ছাপ থেকেই গেছে। ভাই কি হয়েছে বল, তোর কণ্ঠ কেমন যেন লাগছে। না আপু, কিছু হয়নি। ভাই তুই কাঁদছিস কেন, কি হয়েছে আমাকে বল প্লিজ। আপু, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। নিধি আমার সবসময় খবর রাখতো। নিধির সাথে কত খুনসুটি আর স্মৃতি খুব মনে পড়ছে, তাই খারাপ লাগছে। আপুকে মিথ্যে বললাম, আপুকে কখনো নিধির কথা বলিনি। মন খারাপ করিস না ভাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা রাখি, কালকে কথা হবে। আপুর সাথে কথা শেষ হতেই মাইশার ফোন। হ্যালো। হ্যালো, আমাকে না দিয়ে চলে গেলি কেন? মাইশা, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? তোর সাথেই? আমি মাইশাকে সবকিছু খুলে বললাম। মাইশার কথাগুলো শুনে কেঁদে দিছে। মাইশা বলছে আব্বু কেন এমন করছে, যেখানে সবাই রাজি শুধু আব্বু ছাড়া। কি জবাব দিব আমি? রেখে দিলাম। মোবাইল বন্ধ হয়ে গেছে। মন ভালো না, তাই চার্জ দেই না। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো, দেখি নীলা আপু মাইশা আমার রুমে। আমি থমকে দাঁড়াই, স্বপ্ন দেখছি না তো? আবু তুমি? আরে মাইশা তুই কখন আসলি? নিধির কথা বলিসনি কেন আমাকে? আর তোর ওপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আমাকে একবার বলতি। আপু বসো। মাইশা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, কারণ নীলাপুর কথার যে কোনো উত্তর আমার কাছে নেই। ফ্রেশ হয়ে আসা মাত্র নে এগুলো আগে খেয়ে নে। আপু খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ বলছি। আপুর কথায় নাস্তা করে নিয়েছি। আপু আমাকে আশ্বাস দিচ্ছে একটা কিছু করবে। মাইশা কিছু বলছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না হয়তো। কাল নিধির বিয়ে, আবুকে মামা বোঝাতে গিয়েও পারছে না। মামাকে যে কোনোভাবে আটকে দিয়েছে। আবু যা বলছে তাই হবে, শেষ কথা। কেউ কিছু করতে পারছে না। নীলাপুর তো আব্বুর সামনে দাঁড়ানোর শক্তি নাই। রাত তখন 3:30। নিধির গায়ে হলুদের কাজ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। নিধির চোখে পানি ছলছল করছে, কিন্তু মেকআপের ভয়ে হয়তো একটু মন খুলে কাঁদতে পারছে না। সারাক্ষণ মাইশা আমাকে ফলো করছিল, কিন্তু আমি এসব সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে আসি। এখন আমি মদের রাস্তায় নেশা করছি। মনের কষ্ট দূর করার চেষ্টায় অতিরিক্ত নেশা করার কারণে রাস্তা দিয়ে বাসায় যেতে পারছি না। রাস্তায় একটি গাড়ির সাথে ধাক্কা, তারপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। নার্স বলে গেল আজ 3 দিন আমি এখানে। তাহলে কি নিধির বিয়ে হয়ে গেছে? ভালো হয়েছে, জ্ঞান ছিল না, হয়তো সেই কষ্ট সহ্য করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রলোক আমাকে দেখতে আসেন। শুনছি উনি নাকি আমাকে এখানে এনেছে। ওনার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটা আমার শরীর কেমন আছে জেনে বাসার ঠিকানা জানতে চাচ্ছে। আমি বাসায় চলে যেতে পারবো বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতে সবাই হাওমা করে কেঁদে যাচ্ছে। আমাকে দেখে আমার দৌড়ে এসে জোরে ধরে কাঁদতে শুরু করে দিছে। মাইশা, নীলা আপু, নিধিকেও দেখছি। নিধি মনে হয় বেড়াতে আসছে। কোথায় চলে গেছিলি তুই? আব্বুর সাথে রাগ করে এভাবে হঠাৎ হারিয়ে যাবি? তুই ছাড়া আমাদের আর কে আছে? আম্মু কেঁদে কেঁদে বলতেছে তোমাকে ছাড়া কোথায় যাবো মা? তবে নিধিকে নিজের চোখের সামনে থেকে বিয়ে হতে দেখতে পাবো না, তাই বাসা থেকে চলে গেছিলাম। আম্মুকে বুঝিয়ে বললাম। আমাকে বলে যেতি। আব্বু কই? আব্বুকে দেখছি না। তোকে আজ 3 দিন ধরে খুঁজে যাচ্ছে। রাতে বাসায় আসে, সকালে খুঁজতে বের হয়, সাথে তোর মামা আর চাচাও। আম্মুর কথা শুনে মনের ভেতর কেমন আনন্দ অনুভব করছি। অভিমানটা অনেক কমে গেছে। আব্বুকে ফোন দিয়ে আমি এসেছি বলো। নিধি আমাদিকে তাকিয়ে আছে, চেহারার একই অবস্থা। হয়তো আমার জন্য অনেক কেঁদেছে। কেঁদে কি হবে? আব্বু যা বলেছে তাই হয়েছে। ভালো থাকিস নিধি, তোকে দেখলে বুকের ভেতর দহন হয়। মনে মনে বলে গেলাম। নীলা আপু আমাকে একটা চট দিয়ে জোরে ধরে কান্না করতে লাগলো। আবুকে সামনে নিয়েছি, কিন্তু আপু অনেক বকা দিচ্ছে। কেন এমন করছি? ভালোবাসায় কি সব নাকি? মাইশাও মনে হয় কেঁদেছে। আম্মু নীলা আপুদের চোখের কোটা ফুলে গেছে। নিধি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরিবারে থাকা মেয়েটাকে কেমন নাজেহাল অবস্থা দেখা যাচ্ছে। নিধি কেমন আছিস? তোর বর কেমন আছে? বলতে দেরি নিধি আমাকে জোরে ধরে কান্না করছে, আর ছাড়তে চাচ্ছে না। নিধি স্যার, তুই অন্য কারো বউ, তোর বর দেখলে খারাপ ভাবে। নিধিকে তারপরও সরানো যাচ্ছে না। কেঁদে কেঁদে বলছে আমি কারোর বউ না, আমি শুধু তোমার। নিধির কথা শুনে থমকে যাই। কি বলছে এইসব নিধি? কি বলিস নিধি, তোর বিয়ে হয়নি? নিধিকে বললাম। নিধিকে সারিয়ে নিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, নিধি কি সত্যি বলছে নিধির বিয়ে হয়নি? আমার যে কি আনন্দ লাগছে তা।
হাজারো প্রশ্ন জমা আছে। না, রুমে আয় বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল আর বলতে শুরু করলো, গায়ে হলুদের দিন তুই যখন উধাও হয়ে গেলি, আমরা নিধিকে না জানিয়ে তোকে খুঁজতে লাগলাম। সে রাতে তোকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এটা বুঝে ফেলেছি তুই কিছু একটা করে ফেলবি। সারা রাত তোকে খুঁজে পাইনি। বাসার সবাই কান্না করছে, কিন্তু তোর আব্বুর জন্য কেউ আওয়াজ করে কাঁদতেও পারছে না। বিয়ের দিন নিধি কার থেকে যেন তোর চলে যাওয়ার কথা জেনে যায়। তারপর থেকে নিধির পাগলামি শুরু। নিধি শুধু তোকে ফিরে পেতে চায়। তোর আব্বুকে নিধি তোকে হারানোর ভুলগুলো ধরিয়ে দেয়। নিধি তোকে ভালোবাসে, সেই কথা সবার সামনে বলে। বিয়ে ভেঙে যায়। তোর আব্বু নিজের সাথে অনেক যুদ্ধ করে বুঝতে পারে সে যে কি বড় ভুল করেছে। তোর আব্বু কেঁদে কেঁদে বলতে লাগলো, আজ আমার সুখের জন্য আমার ছেলেকে হারাতে হচ্ছে। কে জানে কোথায় আছে এখন। সেই থেকে তোকে খুঁজে যাচ্ছে। আর নিধি শুধু ভালোবাসা হারানোর ভয় কেঁদেই যাচ্ছে। এই 2 দিন খাইনি কিছু। আমার কথা শুনে চোখের পানি শুধু পড়ে যাচ্ছে। এবার তাহলে ভালোবাসার মানুষটাকে পাবো। আমি নিধির কাছে গেলাম। নিধি এদিকে আয়। নিধিকে ডাক দিলাম। নিধি আমার খুব কাছে। তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম রে নিধি। নিধিকে জোরে ধরে বললাম, কাঁদিস না নিধি, আব্বু আমাদের মেনে নেবে, ফ্রেশাই কিছু খেয়ে নে। নিধিকে মাইশা নিয়ে গেল আর ঠিক হয়েছে। এইসব বলে বোঝানো লাগবে না। আব্বু, মামা, চাচু আমার খবর পেয়ে বাসা চলে আসলো। আমাকে দেখে আব্বু কিছু না বলেই জোরে ধরেছে আর বলছে, মাফ করে দে আসিফ, নিধি শুধু তোরই হবে। আব্বু আমাকে সব কিছু ভুলে যেতে বলেছে। কালই আমাদের বিয়ে হবে। ফ্রেশ হয়ে সকালে একসাথে খাওয়া দাওয়া করে আব্বুকে ডেকে বললাম, আব্বু আমার লেখাপড়া শেষ হয়নি, নিধিরও শেষ হয়নি, তাই বলছি কি বলতে চাস? মানে আমিও লেখাপড়া শেষ করি, নিধিও শেষ করুক, তারপর না হয় বিয়ে করব। আমার চিন্তা চেতনা দেখে আব্বু অনেক খুশি। এখন বিয়ে করলে কি হবে? এখন বিয়ে করলে আমি মামার ওখান থেকে পড়তে পারবো না। আর নিধি তো অন্য কোথাও থাকছে না, আমাদের বাসায় থাকছে, সমস্যা নেই। আমার কথায় আব্বু সম্মতি জানালো। আমি চাই না বিয়ে করে নিধির স্বপ্ন নষ্ট হয়ে যাক, কারণ নিধির স্বপ্ন আমি সব কিছুই জানি। আমরা দুজনকে সবসময় পাশে চাই, একজন বন্ধুর মতো। শুধু শুধু অসময়ে বিয়ে করার কি দরকার? কতগুলো সবার সামনেই বললাম। সবাই খুব খুশি হয়েছে আমার সিদ্ধান্তে। নিধিও অনেক খুশি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার বেশি দিন নেই, তাই আমাকে ঢাকা চলে যেতে হবে। নীলা আপু, মাইশা, মামা, মামির সাথেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। কালকেই আমরা রওনা দেবো। আমার চলে যাওয়ার কথা শুনে নিধির চোখ ছলছল হয়ে উঠলো। সন্ধ্যা হয়ে গেছে, রুমে বসে কথা বলছি। নিধি আমাদের জন্য কি যেন একটা রেসিপি বানাতে গেছে। নিধির রান্নার হাত অনেক ভালো। মাইশা আমাকে বলছে, আসিফ, নিধি আসলে তোকে এত ভালোবাসে, নিধির সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। আমি জানি, কিন্তু নিধি প্রকাশ করে না। কাল তো আমরা চলে যাচ্ছি, নিধির কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিস। নিব। নিধি আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছে। আমরা খেয়ে সবাই নিধির প্রশংসা করছি। আর প্রিয় মানুষের থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে। নিধি অনেক আনন্দ পাচ্ছে। নিধি, আমরা কিন্তু মাঝে মধ্যে আসিফের সাথে আসব তোমার হাতে রান্না খাবার জন্য। আচ্ছা আপু, ঠিক আছে। যে যার রুমে ঘুমোতে গেলাম। নিধি আর আমি পাশাপাশি বসে আছি। নিধি তার মাথা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে যেন ঘুমন্ত পড়ি আমার কাঁধে শুয়ে আছে। নিধি, কালকে তো চলে যাব। ভুলে যেও না কিন্তু আমাকে। যখন ফ্রি হবা কল দিবা। নিধি কাঁধে মাথা রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে, আচ্ছা যাবো না, তোর স্বপ্ন পূরণের পথেই থাকবি। তোমাকে খুব মনে পড়ছে আমার। তোমাকে শুধু মিস করি। আমিও, কারণ আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি। নিধি চল ছাদে যাই, দেখ চাঁদটা আজ পূর্ণতা পেয়েছে। আমাদের ভালোবাসার মতো করে। নিধি আর আমি ছাদের এক কোণে বসে আছি। নিধি আমার খুব কাছে। চাঁদের আলোয় নিধিকে খুব মায়াবী লাগছে। নিধি আমাকে জড়িয়ে আছে। নিধির কপালে হালকা একটা পরশ দিয়ে বসে বসে ভবিষ্যৎ প্ল্যান করছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। দিনের আলো ফুটতে শুরু করে দিছে। নিধি এখনো ঘুমিয়ে আছে আমার বুকে মাথা রেখে। নিধি ওঠ। আর একটু থাকি। নিধি চোখ বন্ধ করে বলল, বাসার সবাই দেখছে তুই আমার বুকে। কই? নিধি লাফিয়ে উঠে দেখে কেউ নাই। আমি হাসছি নিধির ভয় আর লজ্জা দেখে। তুমি আমাকে ভয় দেখালে কেন? তুমি তো শুধুই আমার, অন্যরা দেখলে কি হয়েছে? তাই তাহলে এদিকে আসো। নিধি হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। আমিও রুমে এসে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর মাইশার ডাক। আসিফ, দেরি হয়ে যাচ্ছে, বাস মিস করবো। যা আসছি। আসিফ, কালরাতে কি হয়েছে সব দেখেছি আমি। কি দেখেছিস? ভয় ভয় বললাম। আরে ভয় পাচ্ছি কেন? জড়িয়ে ঘুমিয়েছি, আর তো কিছু হয়নি। কি দেখেছিস তুই? তোদের রোমান্স। ভালো করছিস, এখন যা ভাগ। মাসিকে পাঠিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রেডি হচ্ছি।
আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিধির কাছে গেলাম। নিধির চোখে পানি, হয়তো চেয়েছে আপন করে পেতে, কিন্তু কি করব। এতে করে তো তার স্বপ্ন হাতছানি দিয়ে হারিয়ে যাবে, হারিয়ে যেতে পারে আমার স্বপ্নগুলো। তাই তো দুজন দুজনের থেকে অনেক দূরে থাকতে হবে। নিধি, নিজের খেয়াল রাখিস, আমি বাসায় গিয়ে ফোন দেবো। তুমিও রেখো। তারপর চলে আসলাম ঢাকা। রুমে এসে ক্লান্ত লাগছিল, তাই দিলাম এক ঘুম। উঠলাম বিকেল 4টায় মাইশার ডাকে। মাইশা আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবকিছু এখন মাইশাকেই শেয়ার করি। মাইশা আমাকে তার জীবনের গল্পটা শেয়ার করছে। মাইশার জীবনের গল্পটা যখন শুনি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আপনি শুনবেন মাইশার জীবনের গল্প? আসিফু, তিথি সাদিয়া এসেছে। রুমে আসতে বল, যা। আমরা তো রুমেই, উঠ। কে, তোদের কি অবস্থা? ভালো। তোর এই অবস্থা কেন? কেন, তোরা জানোস না মাইশা তোদের কিছু বলে নাই? না, মায়ের সাথে বলো তোর চাচাতো বোনের বিয়ে, তাই নাকি নীলা আপুর সাথে তোদের ওখানে যাবে। বিয়ে ছিল, কিন্তু আমার কারণে হয়নি। কেন? তুই আবার কি প্যাচ লাগাইছ? তাহলে শোন, সব কথা খুলে বললাম। এত কিছু হয়ে গেল আমাদের জানাসনি? কাউকেই জানায়নি। নীলা আপু আর মাইশা যাওয়ার পর শুনেছে। আচ্ছা চল এখন। কোথায়? ফুচকা খেতে যাব, আর সব খরচ আমার। কি তুই? সবাই অবাক হয়ে দেখেছি, সাথে তো সে লেভেলের কিপটা। আমি, চল। আচ্ছা তোরা দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। বাথরুম থেকে চেঞ্জ করে আসলাম, বাসা থেকে বেরিয়ে হাঁটাতে হলাম। অনেকদিন পর মনটা ফ্রেশ লাগছে। কি যে ডিপ্রেশনে ছিলাম। সাদিয়া তিথি অনেক দুষ্টু, সবসময় খোঁচা দিয়ে কথা বলে। ফুচকার দোকানে কাছে এসে দেখি সাদিয়ার বয়ফ্রেন্ড বসা। তাহলে এই পোলার টাকা হাতানোর জন্যই আসছে। হাই সাইফুল, সরি দেরি হয়ে গেল। না ঠিক আছে। বেচারা হয়তো ভেবেছিল সাদিয়ার সাথে একান্তই সময় কাটাবে, কিন্তু দল নিয়ে আসছে সাদিয়া। দুলা ভাই কেমন আছেন? সাদিয়ার বপ নতুন ব্যবসা দিছে, রেস্তোরাঁ। ভালো, বসো। একে একে তিথি মাইশার কথা বলে ফুচকা অর্ডার করলো। সাদিয়াকে সাইফুল ইশারায় ডাকছে, কিন্তু সাদিয়ার কোনো রিয়েকশন নাই। বেচারা মন খারাপ করে রেখেছে। আমরা নিজেরা মজা করেই যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। নীলা আপুর ফোন, না গেলে খবর আছে। আমি মাইশা চলে আসলাম। এভাবে মজা করে আনন্দে কাটছে জীবন। কলেজ মাথায় রেখে আমরা 4জন, কেউ কিছু বলার সাহস নাই। সেকেন্ড ইয়ার আমরা। মাইশার বিয়ে দেখছে মাইশার আব্বু, কিন্তু মাইশা বিয়ে করবে না। কি করবে আমার কাছে বুদ্ধি চাইছে। যেভাবে হোক বিয়ে ভাঙতে হবে। আমি কিছু বলতে পারি নাই। কিছুক্ষণ আগে মাইশা আমাকে তাদের বাসায় যেতে বলছে। বাসায় যাওয়ার পর পড়লাম এক চরম বিপদে। মাইশা বিয়ে ভাঙার জন্য আমার সাথে রিলেশন আছে বলে দিছে। আসিফ, আমরা তো জানতাম তোমরা খুব ভালো বন্ধু। জি আঙ্কেল, আমিও তাই জানতাম। ভয় পেও না, তুমি তো ভালো ছেলে। তোমার আব্বুর সাথে আমি কথা বলতে চাই। আমি মাইশার দিকে রাগ নিয়ে তাকাইছি। মাইশা আমাকে কিছু একটা করতে বলতেছে। আঙ্কেল, মোবাইলটা বাসায় রেখে আসছি। সমস্যা নাই, মাইশার কাছে দিয়ে দিও। আঙ্কেল উঠে চলে গেছে নিজ রুমে। আমি সোজা গিয়ে মাইশাকে বললাম, আমি পারবো না, আমি সব বলে দেবো। নিধি শুনলে কষ্ট পাবে। তোর কিছু করতে হবে না, আমি নিজেই করব। মাইশা, এটা কি হলো? আমি পারবো না তোকে বিয়ে করতে। তোকে বিয়ে করতে কইছি কে? তাহলে আঙ্কেলকে আমাকে বিয়ে করবি বললি কেন? আমাদের নাকি প্রেমের সম্পর্ক। আরে বোকা, আব্বু আমার জন্য ছেলে দেখছে। বিয়েটা আটকানোর জন্য অভিনয় করছি। তুই শুধু আমাকে সাহায্য কর। নিধি শুনলে কি হবে? কে কিছু জানতে পারবে না। এখন নীলাপুর কাছে চল। নীলা আপুই পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমরা নীলাপুর কাছে গিয়ে সব খুলে বললাম। নীলাপুকে খুব চিন্তিত মনে হচ্ছে। নীলাপু আমাদের ছোটদের সকল সমস্যার সমাধানের মূল মন্ত্র। আসিফ, এক কাজ কর, বলো আপু। তুই মায়েশার আব্বুকে আমার আব্বুর নাম্বার দিয়ে দে। আমি আব্বুকে কি করতে হবে বলে রাখবো। নীলাপুর বুদ্ধি কাজ করবে আশা করি। ঠিক আছে। মায়েশা, তুমি কিছু বলবা না, শুধু বলবা তুমি আসিফকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবা না। আচ্ছা আপু। মাইশে যাবার সময় মামার নাম্বার নিয়ে গেছে। রাত হয়ে গেছে। নিধির সাথে আজ কথা হয়নি। নিধিও আমাকে ফোন দিচ্ছে না। নিধি এখন সন্ধ্যার পর ফোন দেয় না, কারণ আমি এখন ফাইনাল ইয়ারে। নিধিকে ফোন দিলাম। হ্যালো নিধি, কেমন আছিস? ভালো না, তোমাকে দেখতে মন চাচ্ছে। আমারও তোকে দেখতে খুব ইচ্ছে করে। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালোই। তোর? ভালো। নীলা আপু কি খবর? ভালোই। নীলাপু তোকে বেড়াতে আসতে বলেছে, আসবি? নীলা আপুর সাথে কথা বললেই তো যেতে বলে। কাল আমাকে রিসিভ করতে এসো। কালই আসবি তুই? কেন, তুমি চাও না? সমস্যা হবে তোমার? আরে না পাগলি, রওনা দিয়ে ফোন দিস। অনেক রাত হয়েছে, এখন রাখি ভাই। বাই। এটা কি হলো? কাল যদি নিধি এসে মাইশের কাণ্ড দেখে তাহলে তো নিধি অনেক কষ্ট পাবে। আর এই কথা আব্বু শুনলেও তো আমাকে মেরেই ফেলবে। আর নিধিকে আসতে মানাও করতে পারবো না।
কারণ নিধি কোথাও যেতে চায় না। অনেক জোর করে নীলাপুর রাজি করেছে। নীলাপুর হেল্প দরকার এখন। নীলাপুর রুমের সামনে ডাকতে শুরু করলাম, নীলাপু দরজা খোলো, কথা আছে। কি কথা? নীলাপু দরজা খুলে বলল, আপু নিধি নাকি কাল এখানে আসছে। ও, তোকে তো বলা হয়নি। নিধিকে অনেক বলে রাজি করিয়েছি। আপু মাইশের ব্যাপারটা জানলে? নিধি কিছু বুঝতে পারবে না। তাই যেন হয়। রুমে গিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলে পেছনে বাস আর হাতে হারিকেন দেখতে পাই। সকাল হয়ে গেছে। মাইশে ফোন দিয়েছে তাড়াতাড়ি যেন তাদের বাসায় যাই। আল্লাহ জানে কি বিপদে পড়ি, বাঁচাবে কে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি। তোমার আব্বুর সাথে কথা হয়েছে আমার, সে এই বিয়েতে রাজি, কিন্তু কতগুলো শর্ত দিয়েছে। কি বলেছে? এখন বিয়ে টিয়ে হবে না, তোমাকে চাকরি পেতে হবে। আমিও এটাই চিন্তা করছি। এখন মাইশাকে বিয়ে না দেওয়াটাই ভালো। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, সময় হলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করিয়ে দিব। আঙ্কেলের কথা শুনে ভালোই লাগছে। মাইশা মনে মনে অনেক খুশি। মামা তো পাক্কা খেলোয়াড়, ভালোভাবেই খেলেছে। তাহলে মাইশা আমাকে নিয়ে গেল রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। আমিও সকালে নাস্তা বিরিয়ানি দিয়ে শুরু করছি, কারণ এটা আমার খুব ফেভারিট। তো তাই নিধির ফোন। হ্যালো নিধি, কই তুই? এই তো চলে এসেছি, 10 মিনিট লাগবো। তুমি বাস স্ট্যান্ডে তো? আসছি, এসে ফোন দিস, ওকে? আচ্ছা, দেরি করো না, আমার ভয় লাগতেছে। আচ্ছা, ফোন রেখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। নিধি আসবে। তাড়াতাড়ি চল। দাঁড়া, বিল দিয়ে আসি। চল। বিল দিতে গিয়ে দেখি সাদিয়ার বব। তাহলে এটাই সাদিয়ার রেস্টুরেন্ট? আরে দুলা ভাই, কি খবর? এটা আপনার রেস্টুরেন্ট? ভালোই তো। ভাইয়া কেমন আছেন আপনারা? ভালো দুলা ভাই, মাসে বিলটা দে। না না, কি বলেন, লাগবে না, আপনারা তো আমার আত্মীয়। তাই? আচ্ছা ঠিক আছে, একটা কাজ আছে, পরে আরেকদিন আড্ডা দেবো, বাই। ঠিক আছে। আমরা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে নিধির অপেক্ষা করছি। নিধি জানে আমরা বেস্ট ফ্রেন্ড, তাই মাইশাকে দেখলে রাগ করবে না। নিধি বাস থেকে নামতে দেখে এগিয়ে গেলাম আমরা। নিধি আসতে সমস্যা হয়নি তো? না, তবে ভয় করছিল খুব, একা তো। হ্যাঁ, কেমন আছো নিধি? ভালো মাইশা, তুমি? ভালো। আমরা একটা সিএনজি নিয়ে বাসায় আসলাম। বাসে যাওয়ার পথে মাইশের আব্বু সামনে পড়ছে। জামাই বাবাজি, যে এটা কে? আঙ্কেল, আমার চাচাতো বোন নিধি, আজই কুমিল্লা থেকে এসেছে। নিধি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজ কিছু একটা করে ফেলবে। আচ্ছা যাও, উপরে যাও, আমি একটু ঘুরে আসছি। আসিফ, উনি তোমাকে জামাই বাবাজি কেন বললো? বাসায় চল, সবকিছু বলছি। তারপর বাসায় গিয়ে নিধি সবার সাথে দেখা করে। পরিচয় আমাকে জামাই কেন বলছে তার উত্তর শুনতে বসে আছে। নীলা, আপু, মাইশা সবাই আছে। নিধিকে সবকিছু বুঝিয়ে বললাম। নিধি আমাদের এই অবস্থার কথা শুনে হাসতে লাগলো। যাই হোক, ভুল তো বোঝেনি। আজ আমরা ঠিক করলাম সাদে একটা পার্টি দেবো। যেই ভাবা সেই কাজ। হালকা খাবার আয়োজন করলাম, তিথি সাদিয়া সবাই থাকবে। কিন্তু হঠাৎ মাইশার আব্বু আমাকে আর নিধিকে তাদের বাসায় দাওয়াত দিয়ে গেল। রাতে একসাথে খাবে তাই। নিধিকে যেহেতু আগে থেকে সবকিছু বলে রাখছি, সো এখন অভিনয়টা ঠিকঠাক ভাবে করতেই হলো। সন্ধ্যায় মাসিদের ওখানে খেতে গেলাম। আঙ্কেলকে সালাম জানিয়ে খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আঙ্কেল নিধিকে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করে দিচ্ছে। নিধি, তুমি জানো তো মাইশার সাথে যে আসিফের বিয়ে ঠিক হয়ে আছে? জি, আজই জানলাম। আমার মনে হয় বাসায় কেউ জানে না। জানে তো, আসিফের আব্বুর সাথে কথা হয়েছে। ও আচ্ছা, কবে বিয়ে ঠিক হয়েছে আঙ্কেল? নিধিও বাড়িয়ে বলছে। এই তো পরীক্ষার পর। ভালো। এদিক দিয়ে তিথি ফোন দিচ্ছে সাদে যাওয়ার জন্য। আঙ্কেলের কাছে বিদায় নিয়ে সাদে চলে গেলাম। তারপর নিধিকে সবার সাথে পরিচয় করে দিলাম। সবাই অনেক খুশি আমার ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে, যার জন্য আমি মরেই যেতাম, যার বিয়ে আটকিয়ে অন্য কারো হতে দেনি। কিছুদিন ঘোরাঘুরির আর মজা করে মাইশা আজ চলে গেছে। মনটা খারাপ হয়ে আছে। আমি বাড়িতে যাবো 10 দিন পরে। নিধিকে অনুরোধ করে বলে দিছি যেন বাসায় আমার আর মাইশের প্যাচগুলো বাসায় না জানায়। দুপুরের দিকে খুব বমি বমি ভাব হচ্ছিল। বাথরুমে গিয়ে বমি করলাম, মুখ ভর্তি রক্ত। খুব ভয় পেয়ে যাই, কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে চলে যাই। ডাক্তার আমাকে পরীক্ষা করে এমন কিছু বললো যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বস থেকে দাঁড়াতে পারছি না, চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে। মাইশা আমাকে ফোন দিয়ে যাচ্ছে। হ্যালো মাইশা, বল। কই তুই? বাসায় নেই, কখন থেকে ফোন দিচ্ছি। কেন, কি হয়েছে? রাফি ফোন করেছে? ফোন করলে কথা বল। বলছি তো, রাফি আবার আমাকে ফিরে পেতে চায়। এত বছর পরও তুই ফিরে যাবি? আমি হাসপাতাল থেকে বের হচ্ছি আর হাঁটছি। দেখা করতে বলছে, চল যাই। আমি একটা কাজে আছি, তুই যা, আমি ফোনটা রেখে দেই।
রাফি হলো মাইশের খালাতো ভাই। আমার সাথে মাইশের পরিচয় হওয়ার আগে রাফির সাথে রিলেশন ছিল মাইশার। আমার সাথে যখন মাইশের বন্ধুত্ব হয় তখন থেকে মাইশা আঠার মতো লেগে আছে। আমি মাইশাকে প্রথমে এড়িয়ে চললেও পরে মাইশাকে রেসপন্স দিতে শুরু করি। একসাথে কলেজে যাওয়া, বাসায় আসা, ঘুরতে যাওয়া, বিভিন্ন ট্যুরে যাওয়া, আরও কত কি। আমরা মনে হয়েছিল দুটি দেহে একটি প্রাণ, কেউ কাউকে ছাড়া কিছু বুঝতাম না। রাফির সাথে সময় কাটানো থেকে মাইশা আমার সাথেই বেশি সময় কাটাতো, তাই তো মাইশাকে ভুল বুঝতে শুরু করে রাফি। একদিন রাফি আমাদের একসাথে ফুচকা খেতে দেখে, তখন সে এসে মাইশাকে যা তা বলে অপমান করে। মাইশা সেদিন অনেক কাঁদে। রাফি ভেবে নিয়েছিল আমার আর মাইশার প্রেম চলছে। আমি রাফিকে বোঝাতে চাই, কিন্তু রাফি আমাকে একটা চড় মারে। কিন্তু আমি হাল ছাড়ি নাই, প্রতিনিয়ত রাফিকে বোঝানোর চেষ্টা করছি। সেদিন ফুচকার দোকান থেকে মাইশা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে, আর রাফির সাথে যোগাযোগ রাখে নাই। কিন্তু মাইশা বলেছিল রাফিকে নিয়ে তার জড়িয়ে থাকা কষ্টের কথা। মাইশা তখন নবম শ্রেণীতে পড়তো, আর রাফি এইচএসসি দেবে। মাইশাকে রাফি প্রপোজ করে ফেলে। মাইশা তখন ভালো করে বুঝতেও শিখেনি। মাইশা রাফিকে অনেক ভালো লাগতো, স্মার্ট ভদ্র ছেলে রাফি। 1 বছর তাদের প্রেম ভালোই চলে যায়। রাফিও সেই পরীক্ষায় ফেল করে বসে। রাফির বাসায় চলে বেশি করতে। রাফির মা ছিল অনেক রাগী। যেভাবেই মাইশার সাথে রাফির সম্পর্ক জেনে যায় মাইশার বড় খালা। রাফি ছিল অনেক বড়লোক বাপের ছেলে, মাইশাদের থেকে অনেক গুণ। রাফির মা ব্যাপারটা জেনে রাফির ফেল হওয়ার পেছনে মাইশাকে দোষারোপ করতে থাকে। সোজা চলে আসে মাইশাদের বাসায়। মাইশার আব্বু রাফির মাকে অনেক সম্মান করে, বড় বোন বলে কথা। রাফির মা এসে মাইশার আব্বুকে নানাভাবে অপমান করে। মেয়েকে নিয়ে সম্পদ হাতানোর কথাও বলে রাফির মা। মাইশাকে তো বাজে বাজে মেয়েও বলে, এই মেয়ে সেই মেয়েও বলে যায়। সেদিন থেকে মাইশার বাবা ও তার খালার সম্পর্ক শেষ হয়ে যায়। মাইশাকে মাইশার আব্বু অনেক মারে, যাতে কোনোদিন গায়ে হাত তুলতে দেয় নাই। সে মাইশাকে অনেক মেরে নিজে অপমান ডাকতে চেয়েছে। মাইশা সেদিন অনেক কাঁদে। মাইশা এত কিছু বুঝতো না, শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো আর রাতে মেসেজ। মাইশা সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে, কিন্তু নীলা আপুর জন্য সেটা করতে পারে নাই। ডিপ্রেশনে ছিল মাইশা অনেকদিন। তবে রাফি সবসময় মাইশার খবর রাখতো। মাইশা প্রথমে যোগাযোগ রাখতে চায়নি, তবে রাফি মাপ চায় তার আম্মুর ব্যবহারের জন্য। এরপর থেকে তাদের কথা হতো খুব গোপনে, তবে দেখা করেনি একান্তভাবে। মাঝে মাঝে মাইশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো রাফি, কথা হতো কিছু। মাইশা যখন কলেজে ওঠে তখন আমার সাথে পরিচয়। মাইশার আর কোনো ছেলে ফ্রেন্ড নাই আমি ছাড়া। মাইশার সবকিছু শেয়ার করেছিল, শুধু রাফির সাথে সম্পর্ক হওয়া ছাড়া। আমি রাফিকে চিনতাম না। সেদিন যখন মাইশার সাথে ফুচকা খেতে যাই, সেদিন সবকিছু জানতে পারলাম। মাইশাকে ভুল বুঝে রাফি ব্রেকআপ করে নেয়, আর কয়েকদিন বাজে কথা বলে। আমি রাফিকে অনেক বুঝিয়ে আসল সত্যটা বলি। রাফি হয়তো আজ তার ভুল বুঝতে পেরেছে, তাই দেখা করতে চায়। মাইশা আমাকে যেতে বললেও আমার তো মরণ বেদি ধরেছে। বিকেলের দিকে কাউকে কিছু না জানিয়ে অন্ধকার রুমে শুয়ে আসি, আর নিজেকে প্রশ্ন করছি আর কয়েকদিন হয়তো যে কোনো সময় এই অন্ধকারকে আপন করে নিতে হবে। আর আম্মু, আব্বু, নিধি, মাইশা, নীলা আপু, মামা, সবার ভালোবাসা খুব মনে পড়ছে। তাদেরকে কিভাবে জানাবো আমার ব্লাড ক্যান্সার? অন্ধকারকে খুব আপন মনে হচ্ছে। খুব ডিপ্রেশনে চলে যাই। কিভাবে বলবো নিধিকে যে আমাকে এত ভালোবাসে? নিধি কি খুব সহজে মেনে নিতে পারবে আমার আম্মু মেনে নিতে? তাহলে কি আমি এটা গোপন রাখবো? ঠিক করলাম বিষয়টা গোপন রাখবো, কাউকে কিছু বুঝতে দেবো না। সেদিন বাসা থেকে বের হয় নাই, কোনো কিছুতে মন বসে না। নীলা আপু, মাইশা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কিছু হয়নি বলে গেছি। বাসা থেকে 2 দিন বের হয়নি। আমার এমন পরিবর্তন প্রায় সবার চোখে পড়ছে। মাইশা আমাকে জোর করে ছাদে নিয়ে গেছে। নীলা আপু আমার মন ভালো করার জন্য মজার মজার কথা বলছে। ছাদে গিয়ে এক কোণে বসে আছে। এই 2 দিন ভালোভাবে খাওয়া দাওয়া করি নাই। মাইশা আমাকে তার মাথায় হাত রেখে কসম কাটিয়ে বলছে কি হয়েছে আমার। আসিফ, কি হয়েছে আমাকে বল প্লিজ। কিছু না, এমনি মন খারাপ। আমার মাথা ছুঁয়ে বল কি হয়েছে। কিছু এই কি হয়েছে তোর? বমিতে রক্ত কেন? নীলা আপু, নীলা আপু। কাউকে বলিস না মাইশা, কতদিন কাউকে বলবি না। আমার তো ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, ডাক্তার কাছে চল। মাইশা আমাকে টেনে পানি দিয়ে মুখ পরিষ্কার করে দিল, জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। নীলা আপুকে মাইশা সবকিছু বলে দিছে। নীলা আপু মামা মামিকে নিয়ে হাসপাতালে চলে গেছে। আমি তো জানি আমার কি হয়েছে। ডাক্তার আমাকে ডেকে চিনে ফেলে। তোমাকে না বললাম এই রুগীর ইমার্জেন্সি চিকিৎসা দরকার? এখন তোমার কন্ডিশন কেমন হতে পারে তার ধারণা আছে? ডাক্তার বলে যাচ্ছে। আমি চুপ করে আছি, কারণ মামা মামি মাইশা নীলা আপু সবাই এখানে আছে। সবাই আমাকে বকছে কেন জানায়নি এরকম একটা বিষয়। ডাক্তার আমাকে কি যেন শুই দিল। আমি ঘুমিয়ে যাই। যখন চোখ খুলে দেখি আম্মু, আব্বু, নিধি, চাচা, মামা, মামি, মাইশা, নীলা আপু সবাইকে দেখতে পেলাম। আম্মু আমাকে জোরে ধরে কান্না করছে। নিধির চোখ ফুলে আছে, মনে হয় এতক্ষণ কান্না করে গেছে। আম্মু আমাকে বকা দিচ্ছে, বলছে কেন জানায়নি, যদি আমার কিছু হয়ে যেত। ডাক্তার এসে বলে গেছে চিন্তার কোনো কারণ নেই, এটা প্রাথমিক পর্যায়ে ছিল, এটি এমনিতেই সেরে যাবে, মেডিসিন লিখে দিচ্ছি। শুনছি 3 দিন পর নাকি আমার জ্ঞান ফিরেছে। তাহলে 3 দিন কি হয়েছিল আমার সাথে?
প্রশ্ন থেকেই যায়। আমাকে শুধু আমাদের বাসায় নিয়ে আসা হয়। আমার মনে হয় অপারেশন হয়েছে, বুকের কাছে কাটা দেখা যাচ্ছে। নিধি আমাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছে। মাইশা, তিথি আপু আমাকে মাঝে মাঝে দেখতে আসতো। আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা আর মাত্র 23 দিন। আমি তো এখন প্রায় সুস্থ। আমি আবার ঢাকা যেতে হবে, সেখানে আমাকে অসুবিধা হবে না। নীলা আপু, মাইশা তো আছেই। বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়। আমাকে দেখার জন্য অনেক বন্ধু বান্ধবী আসছে। কাল থেকে কলেজ যাব, কোচিং করতে হবে এই কয়েকদিন, না হলে সমস্যায় পড়ে যাব। এদিক দিয়ে নীলাপুর বিয়ের কথা চলছে, মনে অনেক আনন্দ লাগছে। নীলাপুর বিয়ে তো অনেক মজা করব, কিন্তু বিয়ে নিয়ে চলছে সঞ্চয়। বিয়ে হবে কি হবে না তেমনই চলছে আমাদের পরীক্ষা নিয়েও। কারণ বর্তমান পরিস্থিতির কথা সবাই জানেন, একটা ভাইরাস থমকে দিয়েছে পুরো দুনিয়াটা। সেই ভাইরাস চলে এসেছে আমাদের দেশেও, এখনো মহামারী আকার ধারণ করেনি। যে কোনো সময় দেশ লকডাউন করে দিতে পারে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানাচ্ছেন। বিয়ে টিয়ে বন্ধ করে দেওয়া রেখেছেন, কিন্তু ছেলে চাচ্ছে বিয়ে ঘরোয়াভাবেই হবে। মামাও রাজি, তাই বিয়েটা ঘরোয়াভাবেই হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পরীক্ষার আছে 5 দিন। শিক্ষামন্ত্রী বলেছে আপাতত পরীক্ষা স্থগিত। আপুর বিয়ে আজ হয়ে যাবে। ছেলের পরিবার মামার পরিবারের অনেকেই ভালো সম্পর্ক। তেমনি নীলা আপু ছেলের সম্পর্কে বোনতে শুনছি ওদের রিলেশন আছে। যেভাবেই হোক খুব গোপনে বিয়েটা হয়ে গেছে। আপুকে বিদায় নিতে গিয়ে হাউমাউ করে কেঁদে দিল, কারণ নীলা আপু আমাকে নিজের ভাইয়ের মতো আদর করে ও ভালোবাসা দিয়েছে। আপুর অভাব পূরণ করছে, সব বিপদে পাশে থেকেছে। আপুকে জোর ধরে কান্না করছিলাম, আপুও কান্না করছে। আপু আমাকে আদর করে, নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। আমি ছাদে বসে কাঁদছি, আপুর কথা খুব মনে পড়ছে। এভাবে প্রতিটা মেয়েকে তাদের নিজের পরিচিত ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়। কত কষ্ট তাদের মনে, তারপরও সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। আবার যখন ছোটখাটো বিষয় নিয়ে শাশুড়ি ননদ দেবর কথা শোনায়, সেগুলো হয়তো কলিজা ছিঁড়ে যায়। কারণ প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে রাজকন্যা। আমাদের ছেলেদের কি করা উচিত? মেয়েদের এই ত্যাগগুলোকে ভালোবাসে ভুলিয়ে দেওয়া। মানুষ মাত্রই ভুল, সেই ভুলগুলোকে পিছন থেকে নয় সামনে থেকে শুধরিয়ে দেওয়া। চাঁদের এক কোণে কান্না করছিলাম, মাইশা পেছন থেকে এসে বলছে, কান্না করছিস? মাইশার কণ্ঠটাও ভাল ভাল লাগছে। মাইশা আপুর কথা খুব মনে পড়ছে রে। মাইশার দিকে তাকিয়ে দেখি মাইশার চোখেও পানি। আসলে নীলা আপু আমাদের সকল বিপদে আগলে রেখেছে, এগিয়ে এসেছে, আমার আপুর অভাব পূরণ করেছে। আপুর জন্য আমার মন কেমন করছে। মাইশা চোখ মুছতে মুছতে বলল, এখন আর আপু আগের মতো আমাদের খবর রাখতে পারবে না। আপন মানুষগুলো পর হয়ে যাবে, ভাবতে বুকটা কেঁপে ওঠে। সব মেয়েরই একদিন বাবার কোল ছেড়ে পরকে আপন করতে হয়। মাইশা অন্যমনস্ক হয়ে বলল, মোবাইল আছে। নীলা আপুর ফোন দেখে অবাক হয়ে গেলাম, ভিডিও কল করছে। হ্যালো আপু। কিরে আসি, কি করিস? শুনলাম আমি চলে আসার পর নাকি অনেক কান্না করছিস। নীলা আপু সাজানো রুম থেকে বলছে, আপুর চোখগুলো ফুলে আছে। কে বলেছে আপু? আমি মাইশের সাথে সাদে এসে কথা বলছি, কিন্তু আপুকে দেখে চোখের পানি লুকাতে পারলাম না। এই কাঁদবি না, আমি কালকেই চলে আসবো। দুলা ভাই কই? এখানেই আছে, দেই কথা বল। হাই দুলা ভাই, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? শুনলাম আপুর জন্য নাকি কান্না করছো। আপুকে খুব ভালোবাসি, আপুকে কষ্ট দিবেন না প্লিজ। ঠিক আছে, তোমরা কেঁদো না, খালি দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা আপু, রেখে দেই, কাল কথা হবে। আমি আর মাইশা অনেক রাত হওয়াতে বাসায় চলে আসলাম। আমাদের বলা হয়নি মাইশের সাথে রাফির রিলেশনটা আবার জোড়া লেগেছে। কিন্তু মাইশের শর্ত ছিল আমার সাথে সারা জীবন সম্পর্ক রেখে যাবে, কোনো বাধা দিতে পারবে না। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। নীলা আপুকে আনতে যেতে হবে। আপুর শ্বশুরবাড়ি তেমন দূরে না, কাছেই, যেতে 10 মিনিট লাগবে। মামা আমাকে ডেকে দিলেন। মাইশা রেডি হয়ে গেছে, আমাকে রেডি হতে বললেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে মাইশাকে ডেকে আনতে গেলাম। আরেকটা কথা বলাই হয়নি, মাইশার আব্বু কিন্তু আমাদের পুরো এলাকার পরিচয় করিয়ে দিয়েছে। আমি মাইশাকে বিয়ে করছি, এলাকার লোকজন আমাকে জামাই জামাই বলেই ডাকে। মাইশা আমি একসাথে গেলে তো অনেক পিছিয়ে এসে বলবে, আপু এটাই কি দুলা ভাই? আমি পড়ছি পাক্কা মাইনকা চিপায়। রাফি এই নিয়েও অনেক রাগারাগি করছে, কিন্তু এখন সবকিছু ভালোভাবেই জেনে গেছে, তাই আর কিছু বলে না। তবে মাইশার আব্বু মাইশা আর রাফির সম্পর্কের কথা জানে না। মাইশা রাফিকে এক করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মাইশাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম নীলা আপুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সাজিদ কালকেই আপুর সাথে গিয়েছিল। সাজিদ এবারে এসএসসি দিয়েছে, কলেজে উঠবে। মামা বাজারে গেছে কি যেন আনার জন্য, নেক্সটই হয়তো নিয়ে যাবে। মামা, আমি আর মাইশা গায়ে নিয়ে নীলা আপুর বাসায় আসলাম। সামনে সাজিদকে দেখছি নীলা আপুর ননদ মিমের সাথে ভাব জমিয়ে তুলেছে। আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। নীলা আপুকে খুঁজতে লাগলাম। আপু তার রুমে কাপড় গোছাচ্ছিল, দুলাভাই হেল্প করছে। আপু, আসতে এতক্ষণ লাগে তোদের? কেমন আছিস? বস এখানে। দেরি হয়েছে আসিফের জন্যই, দিনের 11টা পর্যন্ত ঘুমাইছে। কি আমার জন্য দেরি হয়েছে নাকি তোর মেকআপ করতে দেরি হয়েছে? আমাদের কথা কাটাকাটি সবসময়ই হয়।
আমি কই মেকআপ করলাম? আমি এমনিতেই সুন্দর। কি দুলাভাই, আমি সুন্দর না? নীলার থেকেও। মজা করে হয়তো বলেছে, কিন্তু আপুর রাগের চোখ দেখে বোঝা যাচ্ছে আজ দুলাভাইয়ের খবর আছে। দেখছিস? সব ময়দার গুণ। এই তোরা থামবি? থেমে গেছি। দুলাভাই কেমন আছেন? ভালো, তুমি? কাল তো অনেক খাটাখাটনি হয়েছে। দুলাভাই আমাকে বললো। কেন দুলাভাই? আমি মনে হয় কিছু করি নাই। কি করছিস তুই? আপুকে সাজাচ্ছে কে? কে? কে আবার? আমি? তার জন্য এমন হয়েছে? কি সুন্দর হয়নি? আমার সাজানো এলাকা জুড়ে বিখ্যাত, আর আপনি বললেন সুন্দর হয়নি? কখন বললাম সুন্দর হয়নি? তোমার আবুকে দেখে চোখ ফেরাতে পারিনি আমি। দুলাভাইয়ের কথা শুনে মাইশা অনেক খুশি, আর আপু মনে হয় লজ্জা পাইছে। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, খেতে ডাকছে, চলো। দুলাভাই অনেক ভদ্র, আপুকে অনেক ভালোবাসে এবং বাসবে সেই আশা আছে। আমরা খেতে বসলাম। আগে থেকে সবাই বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সাজিদ তো দুলাভাইয়ের নবম শ্রেণীতে পড়া বোনের সাথে ভালোই ভাব জমিয়ে নিয়েছে। আসলে বর্তমান যুগটাই এমন, ছোট ছোট ছেলে মেয়েগুলো খুব ভালোভাবেই বোঝে। যাক, দুলাভাইয়ের বোন দেখতে খারাপ না, সাজিদের সাথে মানাবে ভালো। এখানে কিছু বলবো না, আগে বাসায় যাই, তারপর সাজিদকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে সাজিদকে পাক্কা প্রেমিক বানিয়ে দেবো। খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। আপুর ননদ আসছে আমাদের সাথে। সাজিদ তো দেখে মহা খুশি, মনে মনে তাহলে লাড্ডু ফুটছে সাজিদকে ডেকে। সাজিদ সব দেখেছি কিন্তু। ভাইয়া কাউকে বললেন না প্লিজ, আমাদের প্রেমটা করিয়ে দেন প্লিজ। সাজিদ আমাকে অনুরোধ করে বলছে, সমস্যা নেই, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, নীলা আপুকে আমি বোঝাবো। আচ্ছা ভাইয়া, তাই হবে। আচ্ছা আগে বাসায় চল। বাসায় এসে পড়ছি। আমি মালামাল কিছুটা বহন করে নিচ্ছি। সাজিদকে সেজেছি আপুর ছোট কিউট ননদের সাথে। বাসায় এসে পড়ছি। বাসায় ভালোই আনন্দ ফিরে আসলো। বলা হয়নি, আপুর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর ছোট একটা ননদ, নাম শান্তা। শ্বশুর শাশুড়ির মাশাআল্লাহ অনেক ভালো ব্যবহার, আমাকে বাবা বাবা বলেই ডেকেছে। অল্পতে মানুষকে আপন বানিয়ে নিতে পারে। দুলাভাই ফ্রেশ হতে চলে গেছে। আপু ফ্রেশ হয়ে এসেছে। মাইশা শান্তাকে মাইশাদের বাসায় নিয়ে গেছে ঘুরিয়ে আনতে। সাজিদ আমি রুমে বসে আছি, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেই। কিন্তু সাজিদ তো আমাকে ঘুমাতেই দিচ্ছে না। ভাইয়া কিভাবে কি করব? তোর কিছু করতে হবে না, আমি সব করে দেবো। তুই শুধু শান্তার আশেপাশে থাকবি, আর একবার সাদে নিয়ে যাবি, আরেকবার বাসায় নিয়ে আসবি। আমি কি বুদ্ধি দিচ্ছি নিজেও জানি না। কি যে বলো ভাইয়া। এখন ঘুমাবো, বিকেলে কাজ হয়ে যাবে, তুইও ঘুমা। বলে আমি ঘুমিয়ে পড়লাম। সাজিদ আমাকে ডাকে নাই। লম্বা একটা ঘুম দেওয়ার পর সাজিদ ডেকে তুলছে। ভাইয়া ভাইয়া, বিকেল হয়ে গেছে তো। তুই কখন বিকেল হবে সে অপেক্ষায় ছিলি নাকি? না। ফ্রেশ হয়ে আসি, তুই যা। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই টিভি দেখছে। আমাকে দেখে দুলাভাই বলছে, কি ঘুমের রাজা, ঘুম ভাঙছে তাহলে? দুলাভাইয়ের কথা শুনে মাইশা বলে উঠলো, বললাম না আসিফ শুধু ঘুমায়। মাইশা লেগে থাকে সব সময়, ভালো করছি। মাইশা চুপ করো তো, আশিফ একটু বেশি ঘুমায়, তাই বলে এত কথা বলতে হয় না। নীলা আপু আমাকে বুঝে ভালো। তারপর বাসায় বসে অনেকক্ষণ কথা বলে ছাদে যাব ঠিক করলাম। বাইরে যাওয়া নিষেধ এখন। আপু দুলাভাই শান্তা মাইশা আমাদের আগেই চলে গেছে। আমি সাজিদ ইচ্ছা করে দেরি করলাম। কি করে শান্তাকে পটানো যায় সাজিদের জন্য। সাথে যাওয়ার আগে নিচ থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে গেলাম। এখন এসব খাওয়া ঠিক না, তারপরও যে গরম পড়ছে সবাইকে আমি দিচ্ছি, আর সাজিদকে পাঠালাম শান্তাকে দেওয়ার জন্য। মাইশা কিছুটা বুঝতে পারছে। কি রে, কি প্ল্যানিং চলছে? তোকে বলতে পারি যদি তুই হেল্প করিস। বলবো, বল। শান্তার প্রেমে সাজিদ হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, আমি আগে থেকেই ধারণা করেছি। তো দরকার পড়লে হেল্প করিস। আচ্ছা। আপু তোমরা কথা বলো, আমরা ওদিকে যাচ্ছি। আমরা সাথে আরেক পাশে যাব, শান্তা মাইশের সাথে। শান্তা এদিকে আসো। আমরা এক জায়গায় বসলাম। বিকেলে অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে শান্তা? জি ভাইয়া, ভালো। আমার সাথে বিয়ের দিনই অনেক ফ্রি হয়ে গেছে। তো শান্তা, কোনো বপঠপ আছে? না ভাইয়া, আর এইসব ভাইয়া শুনলে মেরে ফেলবে আমাকে। ভালো, এইসব না করাই ভালো। আচ্ছা ভাইয়া, আমাদের প্রেমের কাহিনীটা বলো শুনি। আমাদের প্রেমের কাহিনী কার সাথে? আমি ঠিক বুঝতে পারছি না কার কাছ থেকে শুনলো। আপু বলে দিল, মাইশা আপুর আব্বুর কাছে। আমাদের নাকি পরীক্ষার পর বিয়ে। কথা ছিল, কিন্তু পরীক্ষাই তো হবে না। মনে হয় না এই জীবনে মাসির সাথে আমার বিয়েটা হবে। আমিও মজা করে মিথ্যাটা বললাম। না শান্তা, আসিফ ভাইয়ের সাথে নিধি আপুর বিয়ে ঠিক হয়েছে, আর মাইশা আপু বিয়ে আটকানোর জন্য অভিনয় করেই যাচ্ছে। মানে বুঝলাম না।
তারপর সবকিছু বললাম। শান্তার মুড অফ হয়েছে, সাথে মাইশারও। সাজিদ দিয়ে কেন সত্যটা বলে গেল, আনন্দটাই মাটি। আচ্ছা চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। চলেন। আমি আর শান্তা পিছনে, সাজিদকে ইশারায় সামনে যেতে বললাম। শান্তা। জি বলেন ভাইয়া। সাজিদকে তোমার কেমন লাগে? আস্তে আস্তে বলছে, যেন কেউ না শোনে। কেন ভাইয়া, এই কথা কেন বলছো? সাজিদ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুমি সাজিদকে তীরে তুলে নাও। ভাইয়া শুনলে আমাকে মেরে ফেলবে। ভয় পেও না, নীলা আপু দুলা ভাইকে আমি ম্যানেজ করবো, তুমি শুধু বলো তোমার পছন্দ হয় কিনা। আসলে ভাইয়া আমি ওইভাবে ভেবে দেখিনি, আমাকে ভাবতে দিন, আমি আপনাকে পরে জানাবো। বাসায় চলে আসলাম, সবাইকে নাস্তা করার জন্য ডাকছে। সাজিদ আমার সাথে বসছে। ভাইয়া কি কথা হলো? হয়েছে, যা হবার রুমে বলবো, এখন শুধু শান্তার দিকে মাঝে মাঝে দেখবি আর মুচকি হাসবি। আচ্ছা। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করছে সাজিদ। শান্তা আমাকে ইশারায় বলছে সাজিদকে থামতে বলতে, সবাই দেখবে। সাজিদ চেপে যা, মনে কর কাজ হয়ে গেছে। নাস্তা করে আমার রুমে লুডো খেলার আয়োজন করলাম, এই সুযোগে সাজিদের কাজটা করে দিতে হবে। ভাইয়া সাজিদ যেভাবে হাসছিল আমার দিকে চেয়ে আমার খুব হাসি পাচ্ছিল, আপনি শিখিয়েছেন তাই না? শান্তা আমাকে আলাদাভাবে বলল, সাজিদ কিন্তু ছেলে ভালো, কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ছেলেও ও না। আপনি কিভাবে জানেন? আমাদেরগুলো দেখেই সময় শেষ কিভাবে করবে। শান্তা আমার কথা শুনে হাসছে। আচ্ছা সাজিদকে বললেন আমার সাথে কথা বলতে। আমরা খেলা শেষ করে যে যার রুমে গেলাম। খেলায় আমার হার হয়েছে 200 টাকার খাওয়ানোর জরিমানা, কালকে সকালে খাওয়াবো। ভাইয়া কি করলে? নাকে তেল দিয়ে ঘুমা, মনে কর কাজ হয়ে গেছে। তুই কথা বলতে বলছে শান্তা তোকে। আমার কথা শুনে সাজিদ খুশিতে আত্মহারা। কেমনে হলো? আমার কাজ শেষ, এবার নিজেরটা নিজে করো, হেল্প লাগলে বইলো। আমি বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই সেই 11টা, তাও আবার নীলাপুর ডাকে। আশিপুর, শান্তাকে কি বলছিস? নীলাপুকে কি সব বলে দিল শান্তা? আপুর কথা শুনে খুব ভয় পেয়ে যায়। নতুন আত্মীয় শান্তা, যদি আপুর কাছে এগুলো বলে দেয়, মান সম্মান প্লাস্টিক। কি বলছি আপু? কাল রাতে কি বলছিস? আপু সরি, সাজিদই বলতে বলেছিল। সরি টরি কাজ হবে না, বাজেট টাকা দিয়ে আসো যাও। আপু রাতে 200 টাকা বাজের কথা বলছে তাহলে? ও আচ্ছা, আগে বলবে তো, যাচ্ছি। ভয় পাইছিলাম খুব বাবা। তারপর ওদের পাওনা বুঝিয়ে দিলাম। মা এসেছিল শান্তার সাথেই, ছোট ভাই সাজিদও তাদের সাথে। যাক তাহলে কাজ হয়ে গেছে। মজা করে খেয়েছে 2 দিন। যাওয়ার সময় নাকি শান্তার সাজিদকে নাম্বার দিয়ে গেছে। এখন দিন নাই রাত নাই, সাজিদের কানে মোবাইল। প্রথম প্রেম তো তাই। আজ 7ই এপ্রিল, করোনা মহামারীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলছে। দিন দিন বেড়েই চলছে রোগী আর মরার খবর। এই দুঃসময়ে আমার বাসায় থাকা জরুরি। অনেক কষ্টে বাসায় চলে আসলাম। নিধি আব্বুর সাথে না হয় শেষ সময়টা পার করি। প্রতিদিনের খবর দেখি কলিজা কেঁপে ওঠে। আল্লাহ আমাদের অনেক রাগ করে আছেন হয়তো। মসজিদে গিয়ে নামাজ পড়তে পারা যায় না। মানুষগুলো খাঁচায় বন্দি হয়ে আছে, পাখিগুলো স্বাধীনভাবে উঠছে। সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে শকুক, ডলফিন। প্রকৃতি আজ নিজের গতিতে চলছে। থমকে গেছে সারা বিশ্ব। লকডাউন করা হয়েছে আমাদের এলাকায়। একটু পরপর পুলিশ আসছে, রাস্তায় দেখলেই বাড়ি। কিন্তু এলাকার লোকজন কাজ ছাড়াই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। পোলাপাইনগুলো একসাথে খেলতে যাচ্ছে। সচেতন হচ্ছে না কেউই। মাঝে মাঝে সরকারকে গালি দিচ্ছে, কিন্তু নিজেদের ভুলগুলো চোখে পড়ছে না। হতে পারে আমাদের কারণে আমার পরিবার ধ্বংসের মুখে। বাসা থেকে বের হচ্ছে না কেউ। নিধির সাথে সময় কাটাতে ভালোই লাগছে। আব্বু আম্মু বলছিল বিয়েটা করে নেই, কিন্তু আমি মানুষের এই বিপদে আনন্দের সাগরে ভাসতে চাই না। আল্লাহ আমাদের রহমত করুন, পরে না হয় বিয়েটা করবো। নীলাপুর বাচ্চা হবে, হাসপাতালে নেওয়া হয়েছে আপুকে। আমি তো গ্রামে, আপুর এমন বিপদের দিনে পাশে থাকতেই হবে। তাছাড়া আমি আজ মামা হওয়ার আনন্দ উপভোগ করব। বাবা মা ও নিধির কাছে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে। আজ 1 বছর পর লকডাউনের অবস্থা শীতে হয়েছে। মানুষের কর্মব্যস্ততা বাড়ছে, স্কুল কলেজ সব খোলার আদেশ দিয়েছে। আর 10 দিন পরেই আমার এসএসসি পরীক্ষা হবে। তাই এমনিতে ঢাকা যাওয়া জরুরি। ঢাকা যেতাম আরো 2 দিন পর, কিন্তু নীলাপুর হাসপাতালের কথা শুনে আজই চলে যাচ্ছি। বাসে বসে আছি, গাড়ি চলছে তার গন্তব্যে। চলতে চলতে এই 1 বছরের দিনগুলো কেমন ছিল সংক্ষিপ্ত আকারে বলছি। দেশের চলমান করোনা ভাইরাসের প্রকোপে দেশ লকডাউন করে দেওয়া হয়। আমার পরীক্ষা স্থগিত হয়ে যায়। অনেক কষ্ট করে বাড়িতে ফিরি। আব্বু আম্মু আর নিধির সাথে থেকে সময়টা ভালোই কেটে যাবে। তাই নিধির সাথে আমার কেমন সম্পর্ক আপনারা সবাই জানেন। আর যারা নতুন তারা বাড়িতে আসার পর আব্বু আম্মু চাচা নিধির সাথে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম দেশে এই ক্লান্তি লগ্নে আমি বিয়ে করতে পারবো না। নিধিও একমত ছিল আমার সাথে, নয়তো বিয়ে হয়ে যেত। যে বিয়েতে আনন্দ হবে না, লোকজন আসবে না, এমন বিয়ে করতে চাইনি। নয়তো নিধিকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমার। দেশে চলমান লকডাউনে অচল হয়ে পড়ছিল সবকিছু।
দুর্যোগে পর্যায়ে খেটে খাওয়া মানুষগুলো খেয়ে না খেয়ে জীবন কোনো রকম বাঁচাতে থাকে। কেউ কেউ খাদ্যের অভাবে ফাঁসি দিয়েও মারা যায়। আবার অন্যদিকে সরকারের দেওয়া ত্রাণ চুরি করে নেয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ছাত্রলীগ, মৎস্যলীগ আরও নানা পদের নেতা নেত্রীগণ। ওরা নিজেরা তো কিছু দেয়ই নাই, অন্যদিকে গরিবদের মুখের খাবারও কিনে নেয়। সরকার আক্ষেপ করে বলেছিলেন, আমি কাফনের কাপড় দান করলেও কিছু কিছু নেতা সেগুলো নিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়তো। সেনাবাহিনী, পুলিশ আংশিক ধরতে সক্ষম হলেও বেশিরভাগই সমাজে সাধু বেশি ঘুরে বেড়ায়। তবে এদেশের সমাজসেবী বিভিন্ন সংস্থা দানবের পাশে এসে দাঁড়ায় কোটি মানুষগুলো বাঁচার আশা ফিরে পায়। অন্যদিকে সরকার প্রথমে ভুল করলেও পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশের মাধ্যমে খাবার পাঠায় হত দরিদ্রদের। সবচেয়ে মজার ব্যাপার হলো, যে নেতাগুলো মানুষের বাড়ি বাড়ি এসে ভোট ভিক্ষা চেয়ে নির্বাচিত হয়েছে, মানুষের বিপদে পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আজ কোথায় কেউ জানে না। আমি সারাদিন বাসায় থাকতাম, সাধ্যমতো অনুদান দিয়েছিলাম। বাসায় সময় কাটানোর জন্য নিধির সাথে ঝগড়া, মাঝে মাঝে লুডো খেলা, নিধিকে নিয়ে গল্প লেখা, পারক পাটিকাদের সাথে কথা বলা, মাইশা আর নীলাপুর সাথে কথা বলে সময় কাটাতাম। মাঝে মাঝে রান্না করে খাওয়াইতাম। এভাবেই কেটে যায় সময়। মাঝে মাঝে খবর পাই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, কিন্তু পরে শুনি সেগুলো কোনো কাজে আসে নাই। দীর্ঘ 11 মাস পর চেষ্টা আর আল্লাহর কাছে তওবা সচেতন থেকে একদিন শুনতে পাই ভ্যাকসিন কাজ করছে। চুপসে যাওয়া মুখগুলো হাসিতে ভরে গেছে। 1 মাসের মধ্যে দেশ স্বাভাবিক হতে শুরু করছে। শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়সূচি দিয়েছে। এই 11 মাস বাসায় ছিলাম, ঢাকায়ও যাওয়া হয় নাই। পরীক্ষার 10 দিন আগেই আপুর বাচ্চা হওয়ার খবর। 2 দিন পর যাওয়ার কথা থাকলেও আজ চলছি। খবর নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। সেখানে গিয়ে অনেককেই দেখছি দীর্ঘ 11 মাস পর দেখা। সেখানে মামা, মামি, দুলাভাই, আপুর শাশুড়ি, মাইশা, সাজিদ আর শান্তা দুজন এক পাশে। সবাই খুব চিন্তিত থাকলেও ওদের মুখে 2 রাজ্যের হাসি। আমাকে দেখে মাইশা এগিয়ে আসলো। কি রে আসিফ, কি খবর? আসতে সমস্যা হয়নি তো? ভালো, আপু কেমন আছে? আপুকে তো অপারেশনের জন্য না হয়েছে কিছুক্ষণ আগেই। ও আচ্ছা। মামা মামিদের কাছে চলে আসলাম। মামা মামির খবর নিয়ে দুলাভাইয়ের কাছে গেলাম। কেমন আছেন দুলাভাই? এই তো। চিন্তা করেন না, আল্লাহর রহমতে আপু ও বাচ্চা ভালো থাকবে। তাই যেন হয়। সাজিদ আর শান্তার সাথে কথা হলো, ওরা অনেক উত্তেজিত। একজন মামা হবে, আরেকজন ফুফি। নাম ধাম সবকিছু ঠিক করে রেখেছে। ওদের খুশিটা যেন থাকে, এমনটা আমাদের সবারই চাওয়া। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। মাইশাও পাশে এসে বসলো। কি রে, খারাপ লাগছে? একটু ক্লান্ত লাগছে আর কি। এই নে পানি খা, ক্লান্তি কিছুটা দূর হবে। মাইশা একটা পানির বোতল এগিয়ে দিয়ে আমি পানি খেয়ে গায়ে লিয়ে বসেছি। এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডাক্তার বেরিয়ে এসেছে, সবাই ঘিরে আছে। ডাক্তার সবাইকে খুশির খবরই দিল, আপুর মেয়ে হয়েছে। মুহূর্তে ক্লান্তি চলে গেল। সাজিদার সন্তান নাচানাচি কে দেখে, ওরা সবার আগেই বেবি দেখতে ছুটলো। সবাই বেবি দেখলো, আমিও গেলাম। আপু আমাকে দেখে হাসি দিয়ে বলল, আশিক, তুই আজ? তোর তো পরশু আসার কথা ছিল। আপু সকালে শুনতে পাই তোমার ব্যথা উঠেছে, হাসপাতাল না হয়েছে, তাই তোমাকে দেখার জন্য আজই চলে আসলাম। আর মামা হওয়ার আনন্দটা সামনে থেকে উপভোগ করলাম। নার্স এসে আমাদের সবাইকে বের করে দিল। মা ও মেয়ের রেস্ট দরকার। আমাকে মামা বাসায় পাঠিয়ে দিলেন। আমি, সাজিদ, মাইশা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। নিধিকে খুশির খবরটা দেওয়া হয়নি। নিধিকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আপুর কি খবর? নিধি এখনো ভাইয়া ভাইয়া করে ডাকে। আলহামদুলিল্লাহ ভালো। তোকে খবরটা দেওয়ার জন্যই ফোন দিছি। আপুর মেয়ে বেবি হয়েছে, বাসায় সবাইকে বলেছিস? তাই নাকি? কার মতো হয়েছে? আপুর মতো না দুলা ভাইয়ের মতো? তোর মতো মনে হয়? সত্যি? আনন্দে মনে হয় লাফালাফি করতেছে। ঘুমাবো, পরে কথা হবে, রাখি। ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ঘুমের মধ্যে সাজিদের ফোনে কথা বলা শুনতে পাচ্ছি। মনে হয় কার সাথে ঝগড়া লাগছে। সাজিদ বলছিল, আমি যেই নাম ঠিক করেছি ওই নামেই থাকবে, কারো কথা শুনছি না। তোমার নাম থাকবে মানে? ওকে, তোমারটা সাইড নেম। তুমি ফুপি হয়েছো তো কি হয়েছে? আমি তো মামা, আর মামার প্রধানই থাকবে। বুঝতে পারছি শান্তার সাথেই চলছে ঝগড়া। হাসপাতাল থেকে এ নিয়ে কথা হচ্ছে। কখন ঘুমিয়ে গেছে বলতে পারবো না। সন্ধ্যার দিকে মাইশা ডেকে তুললো। কে ডাকিস কেন? আব্বু ডাকে তোরে। মাইশার আব্বু মানে আমার শ্বশুর, এমনটাই ভেবে রেখেছে মাইশার আব্বু। কি বলিস, কেন? এতদিন পরে সে নাকি দেখা করিসনি, তাই তোকে ডেকে নিয়ে দেখা করতে। দাঁড়া, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে মাইশাদের বাসায় গেলাম। আঙ্কেল খবর দেখছিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আরে আসিফ বাবাজি, বসো। এখন ভালো আছি। তুমি ঢাকায় আসছো, দেখা করনি কেন? আঙ্কেল খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি না ডাকলে তো আসতেই না।
কি বলেন আঙ্কেল, আমি আসার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মাইশা বলল। মাইশার দিকে তাকে দেখে রাগে লোক। আচ্ছা ঠিক আছে, রাতে একসাথে খাবো। জি আঙ্কেল, এখন যাই, হাসপাতাল যাব আবুকে দেখার জন্য। আঙ্কেলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে দেখি মামা মামি সবাই বাসাতে চলে আসছে। মাইশা ওনাকে দেখতে যাবে আমার সাথে। মামি আমাদেরকে একটা খাবারের বক্স দিয়ে পাঠালেন। মামা নেই, কিছুক্ষণ পর যাবে। আপুর সাথে থাকতে হবে। হাসপাতালে আসার সময় আপুর শাশুড়িকে বাসায় যেতে বললাম। বললো দুলাভাই নাকি একা আছে। দুলাভাই বেবি কোলে নিয়ে আপুর সাথে গল্প করছিল। মাইশা দুষ্টু কাস্ট দিয়ে, আসতে পারি? আরে আসো, দুজন একসাথে যে। আমরা হলাম মানিক, জোর সবটাকে একসাথেই দেয়, শুধু বাথরুমটা বাদ দিয়ে। কথা শুনে দুলাভাই হেসে দিল। তোমাদের জুড়িটা কিন্তু খুব কিউট। লাভ নাই, ভাইয়ের অন্য কাউকে ভালোবাসে। কি হচ্ছে মাইশা? আসিফ কি বললো? শুনলাম মাইসার আব্বু নাকি তোমার জামাই ভেবে রেখেছে। আর বলে না দুলাভাই, মাইশার বিয়ে আটকাতে গিয়ে ফাইসে গেছে, বাড়িতে কেউ জানে না। হো হো, মাইসাকে করে ফেলা বিয়ে। মাইশাকে বিয়ে করি আর আমার জীবনটাই হারাক। আর নিধি রাজি থাকলে মাইশাকে বিয়ে করতে সমস্যা নাই। শখ কত? এই তোর থামবি? ততক্ষণে বেবিটাকে কোলে নিয়েছি আর আদর করছিলাম। আপু বেবিটা কিন্তু তোমার মতো হয়েছে। আমিও এটাই বলছিলাম। হাসপাতালে কতক্ষণ মজা করে মামনি আসাতে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে সাজের ডেকে তুললো। ভাইয়া, ও ভাইয়া, মাইশাপুর আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। কেন? আঙ্কেলকে দেখলাম একটা নতুন বাইক কিনেছে, তোমাকে যেতে বলেছে। আঙ্কেল এই বয়সে বাইক চালাবে? চল তো। দাঁত ব্রাশ করতে করতে নিচে গিয়ে বাইক দেখতে আমি অবাক। অ্যাপাসি কিনেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই বয়সে বাইক চালানোর শখ হয়েছে? আরে না বোকা ছেলে, এটা তো তোমার জন্য। আমার জন্য মানে? আমার জন্য কেন? কয়েকদিন পর তুমি আমার মেয়ের জামাই হবে। তোমাকে দিব না তো কাকে দিব? আমার সহায় সম্পত্তি তো আমার মেয়ের জামাই এই দেখে রাখবে। আমার কি আর ছেলে আছে? আমি তো তোমাকেই ছেলে হিসেবে জানি। আঙ্কেলের কথা শুনে লোভ লাগছিল খুব। না না আঙ্কেল, আমি বাইক নিতে পারবো না। আপনার মেয়ের সম্পত্তি আপনার মেয়েরই থাক। মেয়ের জামাইকে কেন দিবেন? মেয়ের জামাই কি ফকির নাকি? বাইক তো যে কোনো ছেলের পছন্দ, আমারও তাই। যদি সত্যি মাসিকে বিয়ে করতাম বাইক নিয়ে নিতাম, কিন্তু আমি তো জাস্ট অভিনয় করছি। কি বলো আসিফ? আমি তো তোমাকে আমার ছেলে হিসেবে দিছি। আমার যদি একটা ছেলে থাকতো দিতে হতো না? আঙ্কেল ইমোশন নিয়ে বলল। আসিফ নিয়ে নে, আব্বু শখ করে দিছে। মাইশো দেখে সাপোর্ট দিচ্ছে, কিন্তু কোনো কিন্তু না, চল বাইকে করে একটু ঘুরে আসি। আচ্ছা চল, আমিও চললাম। মাইশা আমার পেছনে, আমি বাইক চালাচ্ছি আর মাইশাকে বলছি, মাইশা তোর আব্বুকে মনে হয় সব বলে দেওয়া উচিত। না না, কি বলিস? তাহলে আব্বু অনেক কষ্ট পাবে, আর তোকে আব্বু নিজের ছেলের মতো দেখে তো। মাইশা দেখ, তোর জন্য কিন্তু আমি ফাইসে গেছি। তুই কিন্তু জানোস আমি কাকে ভালোবাসি আর আমাদের ভালোবাসা কত দূর। আমিও কি তোদের ভালোবাসতে চাই নাকি? আমার যে ফুফাতো ভাই ছিল না, তার সাথে আমার প্রেম ছিল। একদিন নিয়ে আয়, সবকিছু সমাধান হয়ে যাক। ফুপু জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, এখন আমার প্রেম নেই। মাইশা দেখ, আমার মনে হচ্ছে এটা অনেক দূর গড়াবে। আমি চাই না তোর আব্বুর চোখে খারাপ হয়ে যায়। তাই তো বলছি অভিনয় করে যা। আব্বু কিছু দিলে না করিস না, আব্বু অনেক কষ্ট পাইবো। চিপায় পড়ছি। তোর আব্বু যদি আমার পরিবার পর্যন্ত একবার যেতে পারে আর আমার আব্বু আম্মু যদি জানে, আমি খতম। আব্বু এত দূরে যেতে পারবে না, আমি দেখে নিব। তাই যেন হয়। নতুন বাইক নিয়ে আপুর কাছে চলে গেলাম। হাসপাতালে আপুও দেখা হলো আর বাইকের খবরও বলা হলো। আপু বেবি নিয়ে শুয়েছিল, পাশে সান্দা বসে মোবাইল টিপছে। আমাদের দেখে আপু উঠে বসলো। কিরে ভাই, কেমন আছিস? এত সকাল সকাল চলে এলি? আপু ভালো, তোমাকে দেখতে আসছি আর একটা খবর নিতে আসছি। কি খবর? মাইশার আব্বু আমাকে যৌতুক হিসেবে বিয়ের আগে বাইক গিফট করছে, অ্যাপসি। ওই কি যাটা বলছিস? আব্বুকে বলছিল শুনিস নাই? ভালোবেসেছি তোরে, একটা ছেলে থাকলে ছেলেকে দেওয়া লাগতো, আর তোকে ছেলের মতোই ভালোবাসে, তাই দিছে কাঁথা। হ্যাঁ, যেভাবে দিছে দিছে তো। এটা তো খুব ভালো খবর। মিষ্টি কোথায় দে? কি বলো আপু, এটা ভালো খবর। দিন দিন আমাকে মেয়ের জামাই বানায় ফেলতেছে। আর মিষ্টি আনি নাই, পকেটে চকলেট আছে, নাও খাও। আপুকে চকলেট দিলাম। আপু চকলেট খাচ্ছে আর মাইশের মতো অভিনয় চালিয়ে নিতে বলছে। আপু সব দেখবে। আপু যেহেতু বলছে ভয় নাই, আর এবার দেখবো আঙ্কেল কত দিতে পারে। হাসপাতাল থেকে বাসায় আসলাম। বাইকটা পার্ক করে মাইশাকে নিয়ে মাইশার আব্বুর কাছে। আঙ্কেল, বাইক আমার খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে।
আঙ্কেলের মুখে হাসি ফুটে উঠছে। মাইশা তার রুমে গেছে। আঙ্কেল, একটা জিনিস ভেবে দেখলাম, বিয়ের পর ভালোবেসে কিছু দিলে নিতে পারবো, এখন নিতে পারবো না কেন? এখানে ভালোবাসাটাই মুখ্য বিষয়। ভেরি গুড, এটাই বলতে চাচ্ছিলাম। আঙ্কেল, আপনার যখন যা দিতে মন চায় না দিয়ে দিন, আমি কিচ্ছু মনে করবো না। আর যেন দরকারে, যে কোনো দরকারে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম। বাসায় চলে আসলাম। সাজিদ বসে আছে বাইকে ঘোরানোর জন্য, আর আমার অভিনয়ের প্রথম পুরস্কার হলো বাইক। ভাইয়া বাইকে করে ঘুরতে যাব। এখন না, বিকেলে যাবো, খুব ক্লান্ত লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিধির বিকাশে 1000 টাকা দিয়ে ফোন করলাম। নিধি, কেমন আছিস? ভালো, তুমি? ভালো। টাকা গেছে? কিসের টাকা? আপুর বেবি হয়েছে না, মিষ্টি খাওয়ার জন্য। আর স্পেশালি আমাকে মাইশের আব্বু বাইক গিফট করছে, সেই খুশিতে। বাইক গিফট করছে আর তুমি নিয়ে নিয়েছো? তোমার বাইক লাগলে বড় আপুকে বলতা। নিধি মনে হয় রাগ করছে। আরে পাগলি, রাগ করছিস কেন? এখন বাইক না নিলে সব বুঝে যেত আমরা যে অভিনয় করছি। তুমি কি মাইশাকে ভালোবাসো? কি বলছিস নিধি? আমি শুধু তোকেই ভালোবাসি। আর তুই তো জানিসই এগুলো শুধু অভিনয়। জানি, কিন্তু এই অভিনয় কতদিন জানতে পারি কি? নিধি, পরীক্ষাটা শেষ হলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ রাগ করিস না। দেখো, তুমি যদি কোনোভাবে মাইশাকে ভালোবাসো কিংবা বিয়ে করে ফেলো, আমি কিন্তু বাঁচবো না। আরে বোকা, আমি এইসব কিচ্ছু হবে না। আমি তো মাইশাকে বন্ধু হয়ে বিয়েটা না হতে সাহায্য করছি। আর মাইশা তো জানেই আমাদের সম্পর্ক। মনে হয় না মাইশা কোনো ভুল করবে, তুই নিশ্চিন্তে থাক। ভালোবাসি তোমাকে। আমি ওরে। নিধির সাথে কথা শেষ করে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। সকালে মাইশা এসে ডাকাডাকি শুরু করে দিছে। আসিফ, এই আসিফ ও। কিরে, এত সকালে তুই এখানে কেন? আমি কি আসতে চাইছি নাকি? আব্বু পাঠাইছে তোকে নিয়ে যেতে, সকালে নাস্তা নাকি একসাথে খাবে। আমি পারবো না, তুই যা, ঘুমোতে দে। আসিফ, তোকে যেতেই হবে, আরো একটা কারণ আছে। আমি পারবো না, যত কারণ থাকুক। প্লিজ দোস্ত, আমাকে বাঁচা। তোর কি হয়েছে আবার? ঘুম থেকে উঠি তারপর বলিস এখন যা। ওই, তুই উঠবি না পানি ফেলে দিব? না, উঠবো না। আর তোর আব্বুর সাথে শ্বশুর জামাই খেলতে ভালো লাগছে না। সত্যিটা বলবি না? কাল বাইক দিছে, কোন দিন তোদের সম্পত্তি আমার নামে করে দেয় কে জানে। তোকে সবকিছু দিলেও আমার কষ্ট নাই। প্লিজ উঠ, আমি অপেক্ষা করছি। কি বিরক্তিকর অবস্থা। সকালের ঘুম আমার মন মতো না হলে মাথায় রাগ জমে থাকে। সারাদিন রাগ নিয়ে থাকা লাগে, কি আর করার। মাইশা ছেড়ে যাচ্ছে না, তাই ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য মাইশাদের বাসায় গেলাম। নাস্তার টেবিলে বসে আছি। আঙ্কেল আসলো, সালাম করে খাওয়া শুরু করলাম। খাওয়ার এক পর্যায়ে, আসিফ, তুমি নাকি মাইশাকে বিয়ে করবা না? আঙ্কেল এই কথা জানলো কেউ? জি আঙ্কেল। মাইশা আমার কথা শুনে খোঁচা দিতে লাগলো। মুহূর্তে মনে পড়লো সত্য বলে ফেলছি। কি? জি মানে বিয়ে করব, 100 বার করব, তবে আমাকে সময় দিতে হবে, পড়ালেখা শেষ করে তারপর। কিন্তু একজন যে বললো তোমরা আমাকে বোকা বানাচ্ছ। বানিয়েই তো ফেলছি। না না না, আব্বু কি বলো? আমরা বোকা বানাবো কি করে? তুমি না আমাদের বোকা বানিয়ে দাও। বাট নিয়ে আসো, হঠাৎই আসিফকে খেতে ডাকো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসিফ, আমি তোমার আব্বুর সাথে দেখা করতে চাই। ওদের আমাদের এখানে আসতে বলো। আঙ্কেল, নাম্বার তো আপনার কাছে ছিল, ফোন করে বলে দিয়েন আমি আসি, একটা কাজ আছে। আমি বলেই চলে আসলাম। বাইরে এসে মাইশাকে ফোন দিলাম দেখা করতে। মাইশাও চলে এসেছে 2 মিনিটে। মাইশা, কি তামাশা শুরু করছোস? কি তামাশা? দেখ মাইশা, নিধি না থাকতো আমি তোকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতাম। আর তুই তো আমাকে বিয়ে করার জন্য না, বিয়ে ভাঙার জন্য ব্যবহার করছোস। আজ আঙ্কেল আমার আব্বুর সাথে দেখা করতে বলেছে। কোনদিন জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দেয়? তার থেকে ভালো হয় আমরা সত্যিটা বলে দেই। খোদার কসম, আমাকে জাস্ট মেরে ফেলবে। আব্বু ধোকাবাজি একদমই পছন্দ করে না। মাইশা, আর কিছুদিন সময় দিলাম, কিছু একটা কর, আর পাবো না আমি। ওকে, ধন্যবাদ। পরীক্ষা প্রায় চলে এসেছে, উড়াধুরা পড়ালেখা চলছে, তার উপর মাইশার আব্বুকে হ্যান্ডেল করা। মামাকে দিয়ে আব্বুর কাজ চালাচ্ছি, দেখা করানো তো সম্ভব না। এ নিয়ে নানা প্রশ্ন। এক এক করে পরীক্ষা শেষ। এখন মাইশার আব্বু বিয়ের জন্য জোর দিচ্ছে। আজও মাইশার বাড়িতে যেতে হচ্ছে, শুধু আমি না, মামা, মামি, নীলা আপু সবাইকে খাওয়া দাওয়া আর আড্ডা দিচ্ছি। অবাক করে দিয়ে কাজী সাহেবের আগমন। ব্যাপার কি, কাজী সাহেব কেন এখানে? তাহলে কি বিয়ে দিয়ে কিছু নাকি? মাইশা আব্বুর বন্ধু। আমি কিছুটা ভয় পেয়ে মাইশাকে বললাম, মাইশা কিছু তো বুঝতে পারছি না, কাজী সাহেব কেন এখানে? কারো বিয়ে দিয়ে নাকি? আমিও কিছু জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এত কিছুর আয়োজন।
আমার কিন্তু খুব ভয় করতেছে। আঙ্কেল তোরা আমার বিয়ে দিতে চাচ্ছে না তো? কি বলিস, আমাদের বিয়ে হলে আমাকে বলবে না? হতে পারে না, আমাকে জানায়নি আর তোকেও জানায়নি। হতে পারে, তবে এমন হলে আমার কোনো সমস্যা নেই। ওই চর দিমু কিন্তু, মজা করস। ওইদিকে নিধি আমার অপেক্ষায়, এদিকে তোর আর তোর বাপের যন্ত্রণা। কেন যে নিধিকে ভালোবাসতে গেলি একবার ভেবে দেখ। কোনো বাবা তার মেয়ের ভালোবাসার এত সহজে মেনে নেয় না, আমাদেরটা নিয়েছে। আমাদেরটা মানে? আর তুই কি বলতে চাচ্ছিস? শোন, নিধিকে আমি ভালোবাসি সেই ছোট থেকে, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই হেল্প করতে গিয়ে ফাঁসে গেছি। আর শোন আঙ্কেল, উল্টাপাল্টা কিছু করলে আমি সব সত্যি বলে দেবো। আগে রাগ করিস কেন? আমি তো মজা করছি। আমি তো নিজের চোখেই দেখছিলাম তুই আর নিধি একে অপরকে কত ভালোবাসিস। তোর বাবাকে এবার থামা। এমনিতেই নিধি রাগ করে আছে, বলছে আমি নাকি তোকে ভালোবাসি। রহিম সাহেব, বরকন্যা কোথায়? বিয়ে দিব কাদের? কাজে ব্যাটার কথা শুনে আমার বুক থরথর করে কাঁপছে। এবার আমি শিওর মাইশের আব্বু নতুন পাগলামি শুরু করে দিয়েছে। এই তো বর কনে, আপনি আসুন, বিয়ের কাজ শুরু করুন। আঙ্কেল আমাদের দুজনকে দেখিয়ে দিল। আঙ্কেল আমাদের বিয়ে মানে? কেন তোমরা বিয়ে করবা না? বিয়ে তো করবো, কিন্তু হঠাৎ করে প্রিপারেশন নাই, আয়োজন নাই, আর আমার পরিবার বন্ধু বান্ধবকে না জানিয়ে বিয়ে করব? কাউকেই জানাইনি, তাই তো গোপনে আয়োজন ছাড়া শুধু বিয়েটা হয়ে থাকবে। আমি মাইশের দিকে তাকিয়ে বললাম কিছু বলতে। মাইশা আমাকে সামলে নিতে বলছে। আঙ্কেল এগুলো মনে হয় পাগলামি ছাড়া কিছু না। আমরা তো ভালোই আছি বিয়ে নিয়ে, মাথা না মেয়ে পড়ালেখা নিয়ে ভাবা উচিত। শুনো বাবা, তোমাদের মতো তো আর এত কিছু বুঝি না, তবে মা মরা মেয়ে আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন যে আমাকেও চলে যেতে হয়, তাই আমি বেঁচে থাকতে মাইশাকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। আঙ্কেলের কথা শুনে ইমোশনাল হয়ে গেছি। আমাদের উচিত হয়নি এত বড় বিষয় নিয়ে অভিনয়টা করা। কিছুদিন আগেও আঙ্কেল স্ট্রোক করে, আমি তখন বাসায় ছিলাম। মাইশা থেকে শুনেছি ভাগ্য গুণে ফিরে পেয়েছে তার বাবাকে, কিন্তু এখন আমি কি করব? বিয়েতে তো হ্যাঁ করাও যাবে না, কারণ নিধির আর আমার ভালোবাসা কিন্তু এমনি এমনি হয় নাই। নিধি তার বিয়ের আসর থেকে চলে এসেছিল, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। এত কিছুর পর আমাদের ভালোবাসা পরিবার মেনে নেয়, কিন্তু এখন আমি কি করব? এখানে মাইশের আব্বুর সাথে অভিনয় করা শুধুই মাইশের প্ল্যান। আমি বন্ধু হিসেবে মাইশের বিয়ে আটকাতে এই হেল্পটা করছি। মাইশা করুণ চোখে তাকিয়ে বলছে, আসি প্লিজ, আব্বুকে কিছু বলিস না। অন্য কিছুতে বিয়ে আটকা, আব্বু রাগ কিংবা কষ্ট পেলে যা কিছু হয়ে যেতে পারে। মাইশের কানের কাছে ফিসফিস করে, এখন আমার কি করা উচিত? আঙ্কেল আপনার সাথে কিছু কথা আছে পার্সোনাল। কথা পরে শোনা যাবে, আগে বিয়ের কাজ শেষ হোক। কিন্তু আঙ্কেল বিয়ের আগে কিছু কথা বলা খুব বেশি জরুরি। আচ্ছা চলো। অন্য একটা রুমে গিয়ে আঙ্কেলকে বলছি, আঙ্কেল কথাগুলো আগে মন দিয়ে শুনবেন, তারপর আপনার যা ইচ্ছা তাই করবেন। আচ্ছা বলো। আঙ্কেল আমার আর মাইশের মধ্যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই, আমরা একে অপরে খুব ভালো বন্ধু। মাইশের কথা আমি আপনার সামনে এই অভিনয়গুলো করছি। আমার বিয়ে ঠিক হয়ে আছে আমার চাচাতো বোন নিধির সাথে। কি বলছো? তোমরা আমাকে ধোকা দিচ্ছ। আঙ্কেল আপনি চাইলে আমাকে কয়েকটা চর দেন, আপনার সামনে না আসতে বলেন, সবকিছু মেনে নেবো। কিন্তু আঙ্কেল আপনার কাছে একটা অনুরোধ, মাইশাকে এই ব্যাপারে কিছু বললেন না। মাইশা লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বিয়েগুলো ভেঙেছিল, আর আপনার সামনে আমাকে ভালোবাসি বলতেছিল। আমি আপনাকে সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু মাইশা আপনার অসুস্থতার ভয় আর আপনার চোখে খারাপ হয়ে যাবার ভয়ে কিছু বলতে দেয়নি। আঙ্কেল চুপ করে আছে। আঙ্কেল সত্যি আপনার মতো মানুষ হয় না, মেয়েকে ভালো রাখার জন্য পছন্দের ছেলের হাতে তুলে দিতে চাইছেন। এবার শুধু মেয়ের ভালো থাকার জন্য সত্যিকারের কাউকে খুঁজে নিতে দিন। আপনি খুঁজেও আমিও খুঁজে দেখি। আপনি ভাববেন না আপনার কিছু হয়ে গেলে মাইশের কেউ নেই, আমরা সবাই মাইশের পাশে আছি। আমি ভুলছিলাম, বোনের সাথে রাগ করে মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলাম। মেয়ের ভবিষ্যৎ ক্যারিয়ার কোনো কিছু ভাবিনি, শুধু বোনের অপমানের আগুনে জ্বলে মেয়েকে অন্যের ঘরে পাঠাতে চেয়েছি। আমি আর মাইশাকে কোনো কিছুতে চাপ দিব না। প্রতিটি মেয়ের নিজস্ব ভালো লাগা আছে, সব কিছুতে বাধ্য দেখানো ঠিক না। তোমার উপর অনেক রাগ হচ্ছে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সরি আঙ্কেল। আঙ্কেলকে বোঝাতে পেরে মাথাটা হালকা হলো মনে হচ্ছে। আঙ্কেল সবার সামনে এসে বলল, আজ বিয়ে হবে না, আমার মেয়েকে আমি আয়োজন করে বিয়ে দিব। এই কথা শুনে মাইশার মুখটা চুপসে গেছে। কে মন খারাপ কেন? তোর আবুকে সবকিছু বুঝিয়ে বলেছি। মাইশা মন খারাপ করে চলে গেল। তাহলে কি মাইশা নিজে আমার সাথে চালাকি করছে? কি ভাবছে? মাইশা তো জানাই আমি নিধিকে ভালোবাসি। সেদিন সবাই বাসায় চলে আসি, আমি অনেক খুশি, নিধিকে সবকিছু জানালাম। নিধি অনেক খুশি, ভয় ছিল নিধি মাইশাকে ভালোবাসি কিনা। পরীক্ষা শেষ, ঠিক করলাম বাড়িতে চলে যাব, রেজাল্ট পেয়ে ঠিক করবো কোথায় ভর্তি হব।
কাল বাড়িতে যাবো। ঠিক করে বাড়িতে সবাইকে জানিয়ে দিলাম। বাড়ির সবাই খুশি, সবচেয়ে বেশি খুশি নিধি, মামা, মামি, নীলা, আপু সবাইকে বলেই সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার আগে মাইশিকে বলে যাবো। তাই মাইশিদের বাসায় চললাম। মাইশির দরজা খুলে কোনো কথা না বলে তার রুমে চলে গেল। ভাবলাম হয়তো আমার চলে যাওয়ার কথা শুনে রাগ করতেই পারে। সারাদিন একে অপরের পিছে লেগে থাকতাম। মামার বাড়িতে পড়তে এসে সবচেয়ে বড় পাওয়া ছিল মাইশার মতো বন্ধু পাওয়া। মাইশা তার তো রুমে চলে যাওয়ার পর আঙ্কেলের কাছে গিয়ে বিদায় নিলাম। আঙ্কেল ভালোভাবে বিদায় দিয়েছে আর মাঝে মাঝে দেখা করতে আসতে বলেছে। আমি মাইশার রুমে গিয়ে দেখি মাইশা মন খারাপ করে বসে আছে। রে মাইশা, আমার উপর রেগে আছিস নাকি? মন খারাপ কেন? তুই এখানে কেন এসেছিস? এসেছি আমার পাগলি ফ্রেন্ডটা কেমন আছে দেখতে। আঙ্কেল কোনো কিছু বলে নাই তো? তুই আমাকে দেখতে আসিসনি, বিদায় নিতে আসছস কেন রে? আমি কি খুব প্যারা দেই তোকে? আরে না পাগলি, পরীক্ষা তো শেষ, তাই বাড়ি থেকে ঘুরে আসতে যাচ্ছি। আর সুযোগ পেলে নিধিকে বিয়ে করে নেবো। তুই কিন্তু আসিস। আসবো, যা। কাঁদিস কেন? এমনিতেই। আমি কাঁদলে তোর কি? তেমন কিছু না, তবে খারাপ লাগে কারণ তুই তো আমার বেস্ট, আমার কলিজা। ওই মিথ্যা বলবি না, আমি তোর কলিজা না। কলিজা হলে আচ্ছা যা, ফোনে তো কথা হবেই। মাইশা, তুই কি আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসতে যাবো কেন? তোর জন্য নিধি আবু অপেক্ষা করছে, যা। আচ্ছা যাচ্ছি। পরদিন সকালে ব্যাগপত্র নিয়ে বাড়িপত্র রওনা দিচ্ছি। মাইশাকে আসার পথে দেখিনি, বাসাতে নাই নাকি কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে কে জানে। ফোন করেছিলাম কিন্তু ফোন বন্ধ আসছে। বাসে বসে বসে মাইশাকে আবার ফোন দিচ্ছি কিন্তু বন্ধ। মন খারাপ হয়ে গেল। আর চলে যাব, যেন দেখা করতে আসে নাই। আমার প্রয়োজন তো শেষ, বিপদে পাশে ছিলাম তাই বেস্টু। বিপদ কেটে গেছে, এখন কেউ না। ওই মানে বলছি মাইশা কিন্তু এমন না। বাসায় এসে দেখি বিশাল খাবারের আয়োজন। নিজের বাসায় আসলাম নাকি শ্বশুর বাড়িতে, বুঝতেই সমস্যা হচ্ছে। শ্বশুর তো আমার চাচাই হবে, তাহলে শ্বশুর বাড়ি ধরে নেওয়া যায়। খাবার শেষ করে নিধির সাথে গল্প করছি। নিধি বলছি বিয়েটা এবার করে ফেলতে। নিধি নাকি ভয় হয় কোন কার পাল্লায় পড়ে যায়। পরিবারের লোকজনও তাই বলছে। ভালো দিন দেখে বিয়ের আয়োজন শুরু। মাইশা, নীলা আপু, মামা, মামি, আত্মীয় স্বজন সবাই এসেছে। শুরু হতে যাচ্ছে আমার বিবাহিত জীবন।